আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অনেক রহস্যময় ভয়ানক আয়েশা পরীর গল্প নিয়ে। আজকের এপিসোড 3টা গল্প থাকছে। আশা করি 3টা গল্প আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে আয়েশা পরীর গল্প। এই ছেলে, তুমি কি জানো তুমি কি করতে চাচ্ছ? কাউকে কালো জাদু করা এত সহজ নয়। এর জন্য অনেক কঠিন ও ভয়ানক কাজ করতে হয়। কবিরাজের এরকম কথায় শুভ বললেন, কবিরাজ সাহেব, যত কঠিন ও ভয়ানক কাজ করতে হোক তবু আমি ওই শাহানা নামের মেয়েটাকে কালো জাদু করব। ওকে আমি অনেক পছন্দ করি, কিন্তু আমাকে পছন্দ করে না। ওকে কালো জাদু করে আমার প্রেমে ফেলাতে আমার যা যা করতে হয় আমি তাই তাই করব। আপনি সব ব্যবস্থা করুন আর বলুন আমাকে কি কি করতে হবে। শুভর কথায় কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ঠিক আছে, আমাকে বেশ কিছু টাকা দিতে হবে আর আমি যা বলবো সেটা করতে হবে। তখন শুভ বললেন, ঠিক আছে, টাকা পেয়ে যাবেন, এরপর কি করতে হবে? শুভর কথায় কবিরাজ বললেন, তোমাকে একটা কবর থেকে লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে, আর সেটা কালকে আমাবস্যার গভীর রাতে। কবিরাজের এমন কথা শুনে শুভ ভয় পেয়ে বললেন, এটা ছাড়া অন্য কাজ করলে হয় না? তখন কবিরাজ মাথা নাড়িয়ে বললেন, না, হয় না, তোমাকে এই কাজটাই করতে হবে। যদি পারো তাহলে তোমার কাজ করে দেব, আর ওই মেয়েটার 7 দিনের মধ্যে তোমার প্রেমে পড়ে যাবে। কবিরাজের কথায় শুভ সামনে পেছনে না ভেবে ওই মেয়ের কথা ভেবে রাজি হয়ে গেলেন। তখন কবিরাজ বললেন, ঠিক আছে, আজকে বাড়িতে চলে যাও, কালকে রাতে আমার কাছে এসো, আমি তোমাকে বলে দেব কখন কোথায় যেতে হবে। কবিরাজের এরকম কথায় শুভ সেদিনের মতো চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পর শুভ অপেক্ষা করতে লাগলেন পরের দিনের। শুভ ওই মেয়েটার পেছনে অনেক ঘুরছে, কিন্তু মেয়েটা শুভকে কোনো পাত্তা দেয়নি। তাই কোনো উপায় না পেয়ে ওকে কালো জাদু করতে হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, এই গল্পটা লেখার কারণ কিন্তু কালো জাদুর মতো জঘন্য একটা পাপ কাজ থেকে সাবধান করতে লেখা। মেয়েটাকে কালো জাদু করতে শুভর কি পরিণতি হয় সেটা গল্পের সামনে একদম শেষের দিকে গেলে বুঝতে পারবেন। এখন আর বেশি কথা না বলে গল্পে ফিরি। তো শুভ অপেক্ষা করতে করতে সেদিনটা কাটিয়ে দেন। অপেক্ষার পর চলে আসে পরের দিন। পরের দিন রাতে শুভ আবারও যায় কবিরাজের কাছে। শুভ কবিরাজের কাছে যাবার পর কবিরাজ শুভকে একটা ব্যাগ ও একটা ধারালো ছুরি দিয়ে বলেন, এগুলোর সাথে নাও। রাত আর একটু গভীর হলে তুমি চলে যাবা জঙ্গলের ওই পুরনো কবরস্থানে, সেখানে 2 দিন আগে একটা নতুন কবর হচ্ছে। এই বলে কবিরাজ শুভকে সব ঠিকানা দিয়ে দেন। সব ঠিকানা দেওয়ার পর বলেন, শোনো, আজ অমাবস্যার রাত, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাওয়ার সময় নানান রকম ভয়ের ঘটনা ঘটতে পারে। কখনো হাসি, কখনো আবার কান্নার আওয়াজ, কখনো আবার অন্য কিছু শুনতে পারো। এসবে ভয় পেও না। তোমাকে যে ঠিকানা বললাম সেখানে গিয়ে কবর থেকে মাটি সরিয়ে সে লাশের মাথা কেটে সোজা আমার এখানে চলে আসবা। কবিরাজের কথায় শুভ সাহস করে বললেন, ঠিক আছে। এই বলে রাত গভীর হলে শুভ রওনা করলেন সেই জঙ্গলের দিকে যেখানে পুরনো কবরস্থান। সেই পুরনো কবরস্থানে সাধারণত এখন কাউকেই মাটি দেয়া হয় না, কিন্তু যার লাশের মাথা কেটে আনতে যাচ্ছে তাকে যে কেন সেখানে কবর দেয়া হয়েছে সেটা শুভ জানে না। তো অন্ধকার রাতে হেঁটে চলেছে শুভ। ওর তখন ভয় করছিল বেশ, শরীরে কাঁটা দিয়ে উঠছিল মাঝে মাঝে। এরকম ভয়ের মাঝে সাহস করে শুভ পৌঁছে গেলেন সেই কবরস্থানে। সেখানে যাবার পর শুভ নতুন হওয়া ওই কবরটা খুঁজতে থাকেন। তো শুভ খুঁজতে খুঁজতে একসময় পেয়েও যান সে কবরটা পেয়ে শুভ কবরের মাটি সরাতে থাকে। শুভ কবরের মাটি সরাচ্ছে এমন সময় ও ফিল করে ওর আশেপাশে মনে হয় কেউ আছে। মাঝে মধ্যে কেমন গরম বাতাস এসে গায়ে লাগছে ওর। এমন পরিস্থিতিতে শুভ ভয় না পেয়ে ওর কাজ করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণের মধ্যে মাটি সরানো হলে শুভ কবরের ভেতরে লাশটাকে দেখতে পান। লাশটাকে দেখে শুভ বুঝতে পারেন এটা একটা বৃদ্ধা পুরুষ মানুষের লাশ। তো তখন শুভ আর দেরি না করে লাশের মাথাটা কেটে কবর থেকে উপরে উঠে আসেন। শুভ কবর থেকে উঠে তাড়াহুড়ো করে কবরের উপরে মাটি দিয়ে মাথাটা নিয়ে যেই না ওখান থেকে আসতে যাবে এমন সময় ওর হাতে থাকা কাটা মাথাটা কথা বলে ওঠে। সেই মাথাটা ভয়ঙ্কর কণ্ঠে বলে, কিরে, আমার মাথা নিয়ে কোথায় যাচ্ছিস? আমার মাথা কবরে রেখে যা। এরকম কথা শুনে শুভর বুক কেঁপে ওঠে।
ঠিক তখনই শুভ দেখেন চারিদিকে ঘিরে ধরেছে কালো কাপড় পরা ভয়ঙ্কর কয়েকটা অবয়ব। সব থেকে ভয়ের বিষয় হলো শুভ যে মানুষটার মাথা কেটে নিল, চারিদিকে ঘিরে রাখা সবার ওনার মতো দেখতে, সবাই দেখতে কাটা মাথাটার মতো। শুভ এরকম দৃশ্য দেখে ভয় শরীর কাঁপতে থাকে। তখন শুভর চারিদিকে থাকা ভয়ঙ্কর অবয়বগুলো বিকট শব্দে হাসতে থাকে, সবার সাথে হাসতে থাকে শুভর হাতে থাকা কাটা মাথাটা। এরকম অবস্থায় শুভ ওর হাত থেকে কাটা মাথাটা সেখানে ফেলে রেখে চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। এদিকে পেছন থেকে তখন ভয়ঙ্কর হাসির আওয়াজ আসতে থাকে। নিজের জীবন বাঁচাতে নিজের সমস্ত শক্তি দিয়ে শুভ এক দৌড়ে চলে যায় নিজের বাড়িতে। চলে যাবার পর শুভ দরজা লাগিয়ে বিছানায় বসে হাঁপাতে থাকে। হাঁপাতে শুভ ভাবে আজ প্রাণে বেঁচে গেছে। ওর সাথে এরকম ভয়ানক ঘটনা ঘটবে ও ভাবতেও পারেনি। যাই হোক, শুভ বাড়িতে যাবার পর ভেবেছিলাম ও বেঁচে গেছে, কিন্তু না, ভয়ঙ্কর ঘটনা কেবল তখন শুরু। শুভ আর কিছু না ভেবে ঘুমিয়ে যান। শুভ ঘুমানোর ওর রাতের একটা স্বপ্ন দেখেন। শুভ দেখেন সে শুয়ে আছে ওই কবরস্থানে যেখানে সে একটু আগে গিয়েছিল লাশের মাথা কেটে নিয়ে আসতে। সে জায়গায় শুভ শুয়ে আছে, ওর চারিদিকে ভয়ঙ্কর দেখতে অনেক জিন। সে জিনদের মধ্যে বিশাল আকারের একটা দৈত্যাকার জিন শুভকে বলেন, কিরে, লাশের মাথা নিবি না? ওই দেখ কবর। ওটা কার কবর জানিস? তোর কবর। এই কথা বলে সে বিশাল দৈত্যাকার জিনটা ভয়ানক একটা হাসি দেন। ওর ভয়ানক হাসিতে ঘুম ভেঙে যায় শুভর। ঘুম ভেঙে যাওয়ায় শুভ দেখেন ওর শরীরে ঘামে ভিজে গেছে। এদিকে তখন শুভ বিছানা থেকে উঠে ওর মা বাবাকে কিছু না জানিয়েই হাত মুখ ধুয়ে চলে যান সেই কবিরাজের বাড়িতে। সেখানে যাবার পর কবিরাজ শুভকে দেখে বলেন, কি, তোমাকে আগেই বলেছিলাম এটা এত সহজ কাজ নয়। আগে আমি বলেছিলাম তুমি পারবে না। আমি আমার সাথে থাকা জিনকে দিয়ে খবর নিয়ে জানতে পেরেছি তুমি লাশের মাথা কেটে নিয়ে আসতে পারোনি। কবিরাজের কথায় শুভ বললেন, আপনি ঠিক জেনেছেন, আমি লাশের মাথা কেটে নিয়ে আসতে পারিনি। আমি এই কাজ করতে পারবো না। আমার কালো জাদু করার স্বাদ মিটে গেছে। আপনি দয়া করে আমার চিকিৎসা করুন। আমি স্বপ্নে ভয়ঙ্কর জিনদের দেখছি। শুভর কথায় কবিরাজ শুভর দিকে তাকিয়ে বললেন, এই জন্য গুরুজনেরা বলে ভেবে চিন্তে কাজ করতে হয়। তুমি না বুঝে না ভেবে অমাবস্যার রাতে ওই লাশের মাথা কাটতে গিয়ে ভয় পেয়ে পালিয়ে আসছো। তুমি কি জানো তোমার পেছনে এখন কে লেগেছে? তোমার পেছনে লেগেছে অনেক শক্তিশালী বিশাল এক দৈত্যাকার জিন। ওই জিনটার এত শক্তি যে আমিও আমার জিনেরা ওর সাথে শক্তিতে পারবই না। আমি এখন তোমার কিচ্ছু করতে পারবো না। তুমি অন্য কোথাও যেতে পারো। কবিরাজের কথায় শুভ ওনাকে অনেক অনুরোধ করলেন, কিন্তু এতে কোনো লাভ হলো না। সেই কবিরাজ শুভকে কোনো সাহায্য না করায় ব্যর্থ হয়ে বাড়িতে আসলেন শুভ। বাড়িতে এসে ভাবতে লাগলেন, না বুঝে তো একটা ভুল করে ফেলেছে, এখন ওই জিনটার হাত থেকে বাঁচতে হবে। এই ভেবে শুভ অন্য একটা কবিরাজের বাড়িতে যাবে। এমন সময় শুভর মা বললেন, শুভ, এই শুভ, আমি আর তোর বাবা তোর নানা বাড়িতে যাচ্ছি, তুই রেডি হয়ে নে, আমাদের সাথে 2-1 দিন থেকে চলে আসবি। মায়ের কথা শুভ বলল, না না, বাড়ি যাবে? ওকে, ঠিক আছে, তুমিও যাও বাবা, আমি সন্ধ্যার আগে চলে আসবো। শুভর কথার মা আর জোরাজোরি করলেন না। শুভ তো বড় একাই ওর নানা বাড়ি যেতে পারে। এই বলে শুভর মা বাবা ওর নানা বাড়িতে চলে গেলেন। এদিকে তখন শুভ আর দেরি না করে চলে গেলেন অন্য একজন কবিরাজের কাছে। সেই কবিরাজের কাছে যাবার পর শুভ আর কিছু না লুকিয়ে সব খুলে বললেন কবিরাজকে। সব শুনে কবিরাজ বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি খোঁজ নিয়ে বলছি। এই বলে কবিরাজ কিছুক্ষণ জিনদের মাধ্যমে খোঁজ নিয়ে শুভকে বললেন, তুমি তো বাবা অনেক বড় একটা ভুল করে ফেলেছ। কালো জাদুর মতো একটা জঘন্য পাপ কাজ কিভাবে করার চিন্তা করলে? তোমার সামনে মহা বিপদ, আর এই বিপদ তুমি ডেকে নিয়ে এসছো নিজেই। তুমি যে কবিরাজের কাছে গিয়েছিলে তোমার ভালো লাগার মেয়েটাকে কালো জাদু করতে, সে কবিরাজ তোমাকে বোকা বানিয়ে একটা কাজ করতে চেয়েছে। তুমি যে কবরস্থান থেকে লাশের মাথাটা কাটছিলা, ওই আসলে সাধারণ কোনো মানুষ ছিল না। ও নিজে একজন বড় কবিরাজ, অনেক শক্তিশালী জিনদের বন্দি করে তাদের দিয়ে কাজ করাতো। ও কবিরাজে মারা যাবার পর তাদের বন্দি করা জিনেরা এখনো মুক্ত হয়নি। কবিরাজ মারা যাবার পর তার বন্দি করা জিনেরা ওই কবরের আশেপাশেই থাকে। তোমাকে যে কবিরাজ পাঠিয়েছিল লাশের মাথা আনতে, ও আসলে ওই কবিরাজের লাশের মাথাটা দিয়ে কালো জাদু করতো। আর ওর যে বন্দি করা জিনগুলো ছিল ওগুলোকে নিজে বন্দি করত।
কিন্তু তুমি তো ভয় পেয়ে লাশের মাথা নিয়ে আসতে পারোনি, তাই কবিরাজ ইচ্ছে পূরণ হয়নি, তাই উনি রেগে তোমার চিকিৎসা করেনি, তোমাকে তাড়িয়ে দিয়েছে। কবিরাজের মুখে সব ঘটনা শুনে শুভ বুঝতে পারেন ওই কবিরাজ ওকে বোকা বানিয়েছে। তখন শুভ ওনার সামনে থাকা কবিরাজটাকে বলেন, আপনি তো সবই জানেন, আমি না জেনে এই কাজটা করেছি, আপনি কিছুটা করুন। তখন কবিরাজ মন খারাপ করে বলল, দুঃখিত বাবা, তুমি লাশের মাথা কেটে আনতে যাবার সময় তোমার পেছনে যে শক্তিশালী দৈত্যাকার জিন লেগেছে, ওর সাথে আমি শোক দিতে পারবো না। ওর বয়স 1 দিন না 2 দিন না, 500 বছর। ওর নাম ফাদরুদ, ওর সাথে আমরা পেরে উঠবো না, তুমি এখন আসতে পারো। কবিরাজের এমন কথায় শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, ভয় ওর শরীরে লোম দাঁড়িয়ে যায়। কবিরাজ ভয়ে ওর চিৎকার করতে চাইছেন, এখন কি তাহলে ওই জিনটার হাতে মরতে হবে? এসব ভাবতে ভাবতে শুভ বাইরের দিকে তাকিয়ে দেখেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যায় আসতে দেখে শুভ সেখান থেকে বেরিয়ে দ্রুত হাঁটতে থাকেন ওর নানা বাড়ির দিকে। শুভ জানে ও একা বাড়িতে থাকলে জিনটা ওকে মেরে ফেলবে। নানা বাড়িতে গিয়ে মা বাবাকে সব ঘটনা খুলে বলবে। এসব ভাবতে ভাবতে হাঁটতে থাকেন। এদিকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে পড়েছে। সন্ধ্যা হওয়ায় শুভর ভয় লাগতে শুরু করছে। না জানি কখন কি দেখেন, ভয়ের কিছু ঘটে যাওয়ার আগে তাড়াতাড়ি নানা বাড়িতে পৌঁছাতে হবে। এসব ভাবছে আর হাঁটছে। এইভাবে শুভ অনেকটা পথ চলে আসে। শুভ অনেক পথ পেরিয়ে এমন একটা জায়গায় আসে যেখানে একটা বাঁশঝাড়, আর বাঁশঝাড় থেকে সামনে একটা বাজার। তো শুভ সেই বাঁশঝাড়ের কাছে আসলে পিছন থেকে শুভর বাবার কণ্ঠে কেউ কথা বলে ওঠে। বাবার কণ্ঠ শুনে শুভ যেই না পেছনে ঘুরেছে তখনই চিৎকার করে উঠেছে, কারণ শুভ পেছনে ঘোরার সাথে সাথে দেখেন ওর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দেখতে সেই জিন। সেই জিনটাকে দেখে শুভ চিৎকার করে দৌড়াতে গেলে সে জিনটা শুভর কোমরে আঘাত করে, আর শুভ ধপাস করে মাটিতে পড়ে যায়। শুভ মাটিতে পড়ে আবারও কষ্ট করে উঠে দাঁড়ায়, কারণ শুভ জানেও এখান থেকে না দৌড়ালে জিনটাকে মেরে ফেলবে। এই ভেবে শুভ উঠে সামনে বাজারের দিকে দৌড়াতে থাকে। শুভ দৌড়াতে দৌড়াতে বাজারে আমার দোকানে এসে ধপাস করে পড়ে যায়। আমার দোকানের সামনে এসে পড়ায় আমি দোকান থেকে বেরিয়ে এসে বলি, আরে ভাই, কে তুমি? ওঠো ওঠো। এই বলে শুভকে ধরে বসালে আমার হাত চেপে ধরে বলে, ভাই আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। শুভর কথাকে বললাম, কে, কার কথা বলছো ভাই? তখন শুভ ভয় ভয়ে বললেন, ওই জিনটা আমাকে মেরে ফেলবে। শুভর মুখে জিনের কথা শুনে আমি ওকে ধরে দোকানের ভেতরে নিয়ে গেলাম। দোকানের ভেতরে গিয়ে ওকে 1 গ্লাস পানি দিয়ে বললাম, ভয় পেও না, খাও। তখন শুভ পানিটা খেয়ে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ ভাই, অনেক ভয় পেয়েছিলাম। শুভর এরকম কথায় ওকে বললাম, এবার বলো তো, তোমার বাড়ি কোথায়? তোমার সাথে কি ঘটেছে? তুমি জিনেরার কথা বললা, আমাকে সব খুলে বলো। আমার কথায় শুভ সব ঘটনা আমাকে খুলে বললেন। সব শুনে আমি অবাক হয়ে বললাম, তুমি তো অনেক বড় ভুল করে ফেলেছ ভাই। কালো জাদু যে কি পরিমাণে খারাপ কাজ সেটা যদি কেউ বুঝতো তাহলে এসবের নাম মুখে নিত না। আমার কথায় শুভ কান্না ভরা চোখে বলল, আমি না বুঝে এমন করেছি ভাই, এখন কি করব? আমি আমার নানা বাড়িতে যাচ্ছিলাম, আমাকে এগিয়ে দিয়ে আসতে পারবেন? শুভর কথায় আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। এখন তো আমার বাড়িতে যেতে হবে, তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো, আজকে রাতে আমার বাড়িতে থেকে কাল চলে যাব। আমার কথায় শুভ রাজি হলেন। তখন আমি দোকান বন্ধ করে শুভকে নিয়ে আমার বাড়িতে হাঁটতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় শুভকে বললাম, শুভ, আমি যদি এখন একা একা কারোর সাথে কথা বলি তো তুমি ভয় পাবে না? আমাকে জিজ্ঞাসা করবে না কার সাথে কথা বলি, ঠিক আছে? তখন শুভ মাথা ঠিক করে বললেন, ঠিক আছে। শুভ রাজি হয়। আমি ডাকলাম আমার বউ আয়েশাপুরীকে। আমার ডাকে আয়েশাপুরী আমার কাছে আসায় আমি বললাম, আয়েশা, আমাদের সাথে থাকো, এই ছেলেটার পিছনে জিন লেগে আছে, তো হঠাৎ আমাদের উপর আক্রমণ হতে পারে। আমার কথায় আমার বউ আয়েশাপুরী মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, তুমি ওকে নিয়ে হাঁটতে থাকো, আমি পিছনে আছি। আয়েশাপুরীর কথায় শুভকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা শুভর বিষয় জিজ্ঞাসা করলে আমি বললাম, ও আমার বন্ধু, আজ আমাদের বাড়িতে থাকবে, কাল চলে যাবে। এই বলে শুভ আমি রাতের খাবার খেয়ে আমি আয়েশাকে বললাম, তুমি ইয়ামিনকে নিয়ে পাশের ঘরে ঘুমাও, আমি শুভর সাথে ঘুমাচ্ছি। এ বলে আমিও শুভ আমার ঘরে গিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে শুভ হঠাৎ আমাকে ডেকে তুললেন আর বললেন, ভাই, আমি ভয়ানক স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ায় বাইরে কিরকম একটা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে আপনাদের ঘরের বাইরে কেউ হাঁটাহাঁটি করছে। শুভর কথায় পাশে তাকালে দেখলাম আয়েশাপুরী।
তখন আয়েশা আমাকে হাত ইশারা করে বললেন, তোমরা থাকো, আমি দেখছি। এই বলে আয়েশা আমাদের ঘরের বাইরে গিয়ে দেখলেন সেই দৈত্যাকার জিনটা ভয়ানক রূপ নিয়ে বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে। জিনটাকে দেখে আয়েশা পরি বললেন, তুই কি জানিস না এই বাড়িতে আমি আছি? এখানে আসার সময় কি খোঁজ নিয়ে দেখিসনি? আয়েশাপুরীর কথায় সে দৈত্যাকার জিনটা বললেন, আয়েশাপুরী, তোর কথা বা হুমকিতে আমি ভয় পাই না। আমার শিকার তোর বাড়িতে। আমি শুভ নামে ছেলেটাকে মেরে ফেলবো, ওকে বাইরে বের করে দে। তখন আয়েশা বললেন, সবাইকে ভালো হবার সুযোগ একবার দিতে হয়। ছেলেটা না বুঝে একটা অন্যায় করেছে, ওকে ছেড়ে চলে যা। তখন সেই জিনটা ভয়ানক হাসি দিয়ে বলল, আমি যার পিছু একবার নেই তার জীবন না নিয়ে ছাড়ি না। তোকে ভালো ভালো বলছি, শুভ নামে ছেলেটাকে বাইরে বের করে দে, নইলে আগে তোর স্বামীকে মারবো, তারপর শুভকে। আমাকে মারবে কথাটা শুনে আয়েশা এবার রেখে বললেন, যা বলছিস একবার বলছিস, দ্বিতীয়বার এই কথা মুখ দিয়ে বের করলে জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। আয়েশাপুরীর কথায় সে জিনটা বললেন, বললে কি করবি? শুভকে ছেড়ে দে, নইলে তোর পুরো পরিবারকে শেষ করে দেব। জিনটার কথা আয়েশার কথা না বলে ওর উপরে ঝাঁপিয়ে পড়ে আর ওকে আঘাত করতে থাকে। তখন সেই জিনটাও আয়েশার সাথে যুদ্ধ করতে থাকে। জিনটা আয়েশার সাথে যুদ্ধ করলেও আয়েশার শক্তির কাছেও কিছুই না, তাই আয়েশা কিছুক্ষণের মধ্যে ওকে আঘাত করতে করতে মেরে ফেলে। দৈত্যাকার জিনটাকে মেরে ফেলার পর আয়েশা আবারও ঘরে আসে আর আমাকে চিন্তা করতে না বলে ঘুমাতে বলে। আয়েশার কথা আমিও শুভ আবারও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে খাবার খেয়ে শুভ আমাকে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়ার নানা বাড়িতে। শুভর নানা বাড়িতে যাবার পর আমি আয়েশাপুরীর কাছ থেকে জানতে পারি আয়েশা সেই দৈত্যাকার জিনটাকে মেরে ফেলেছে। আয়েশার কথায় আমি মনে মনে ভাবি, আয়েশা তো জিনটাকে মেরে ফেলেছে, আর হয়তো কেন সমস্যা হবে না কোনো। কিন্তু এর ঠিক দুদিন পর আরেকটা ঘটনা ঘটল। দুদিন পর এক রাতে আমি দোকান করে বাড়ির দিকে আসার সময় হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায় বিশাল আকারের একটা জিন। সে জিনটাকে দেখে আমি ভয়ে দৌড়াতে গেলে সেই জিন আমাকে আঘাত করে ফেলে দেন। জিনটা আমাকে আঘাত করার সাথে সাথেই সেখানে আসে আয়েশাপুরী। আয়েশা এসে আমাকে ধরে তুলে দেন। এরপর সেই জিনটার দিকে রেগে তাকিয়ে বলেন, তোর সাহস কী করে হয় আমার স্বামীকে মারা? কি তুই? আয়েশাপুরীর কথায় সে জিনটা বলেন, দুদিন আগে তুই যে দৈত্যাকার জিনটাকে মেরেছিস, আমি তার ভাই। তুই আমার ভাইকে মারছিস, আমি তোর স্বামীও তোকে মারব। শুভ নামে ছেলেটার জন্য আমার ভাই তোর সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। আমি সেই শুভ নামে ছেলেটাকে মেরে ফেলেছি, এখন তোর আর তোর স্বামীকে মেরে ফেলবো। জিনটার কথা শেষ হতে না হতেই আয়েশাপুরীও বুকে আঘাত করে ফেলে দিলেন। আয়েশাপুরীর আঘাতে সে জিনটা পড়ে গিয়ে আবার উঠে আয়েশার আঘাত করতে আসে। আয়েশা ওকে ধরে আঘাত করতে লাগলেন। আয়েশাপুরীর আঘাতে সে জিনটা বুঝতে পারলেন আয়েশার সাথে যুদ্ধেও পারবে না। ওই সব বুঝতে পেরে সেখান থেকে পালাতে গেলে আয়েশাকে ধরে সেখানেই মেরে ফেলেন। সে জিনটাকে মেরে ফেলার পর আয়েশা বলে, নিশাত চলো বাড়িতে চলো। আয়েশার কথা আমিও আয়েশাপুরী গল্প করতে করতে বাড়িতে চলে গেলাম। জিন দুটোকে আয়েশা মেরে ফেললো ঠিকই, কিন্তু বাঁচাতে পারল না শুভকে। প্রিয় লিসেনার, কালো জাদু কাউকে ভালো থাকতে দেয় না। কেউ কখনো কালো জাদু করলে বা করতে সাহায্য করলে তার পরিস্থিতি শুভর মতো হবে। তাই কালো জাদুর মতো পাপ কাজ থেকে আমরা সবাই দূরে থাকব। আয়েশাপুরীর বড় গল্প লেখার কাজ চলছে। কিছুদিন পর আয়েশাপুরীর সব বড় গল্প আসবে। প্রিয় লিসেনার, এখনই চলে যাচ্ছি লেখক নাহিয়ানের লেখা রহস্যময় আরেকটা গল্প। শুনতে থাকুন, ভালো লাগবে। রতন ছিল গ্রামের এক সাধারণ ডাক পিয়ন। তার কাজ ছিল সাইকেলে চড়ে মাইলের পর মাইল ঘুরে চিঠি পৌঁছে দেয়া। গ্রামটি ছিল পুরনো জমিদার বাড়ির ভগ্নস্তূপের কাছে, যার দেয়াল জুড়ে শ্যাওলা আর চাপা ইতিহাস। একদিন সকালে রতন জমিদার বাড়ির পোস্ট বক্সে একটা খুব পুরনো চিঠি পেল। চিঠিটা দেখতে সাধারণ খামের মতো ছিল না, এটি ছিল হাতে তৈরি করা মোটা তুলট কাগজের, এবং এর সিল ছিল একটি অচেনা প্রতীক। মাথার খুলে এবং তার নিচে দুটি তলোয়ার ক্রস করা। রতন কৌতূহলী হয়ে চিঠিটা খুলল। ভেতরে কোনো নাম বা ঠিকানা ছিল না, ছিল শুধু হলুদ হয়ে যাওয়া একটি ছোট্ট মানচিত্র। মানচিত্রটিতে আঁকা ছিল শুধু জমিদার বাড়ির ভেতরের নকশা আর একটি নির্দিষ্ট স্থানে একটি লাল ক্রস চিহ্ন। ক্রস চিহ্নের নিচে সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল একটি শব্দ, কালো চাবি। রতন মানচিত্রটি নিয়ে গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি সুরেশ কাকার কাছে গেল। সুরেশ কাকা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতেন। সুরেশ কাকা মানচিত্রটি দেখে চমকে উঠলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, রতন, এই মানচিত্র জমিদার
রুদ্রনারায়ণের। লোকে বলতো রুদ্রনারায়ণের ছিল এমন এক গুপ্তধন যা রক্ষা করার জন্য তিনি এক ভয়ঙ্কর অভিশাপ ডেকে এনেছিলেন। অভিশাপটা হলো, যেই গুপ্তধন স্পর্শ করবে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। রতন ভয় পেয়ে গেল। সে জানতে চাইল, কালো চাবি কি চাচা? সুরেশ কাকা বললেন, শোনো, রুদ্রনারায়ণ একসময় শহরের সেরা চাবি প্রস্তুতকারকদের কাছ থেকে একটি বিশেষ চাবি বানিয়েছিলেন। সেটা কোনো সাধারণ তালা খোলার চাবি ছিল না। গল্প হচ্ছে, সেই চাবি দিয়ে রুদ্রনারায়ণের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা এবং তার গুপ্তধনের দরজা খোলা যেত। এই চাবি ছিল পুরোপুরি কালো অভ্র দিয়ে তৈরি, তাই এর নাম ছিল কালো চাবি। কাকার কথায় রতনের কৌতূহল এবং ভয় দুটোই বাড়ল। সে মানচিত্রটি আবার দেখল। লাল ক্রস চিহ্নটি জমিদার বাড়ির পশ্চিম দিকের একটা পরিত্যক্ত কূপের দিকে নির্দেশ করছে। রতন ঠিক করল, সে পরীক্ষা করে দেখবে গুপ্তধন পাক বা না পাক, এই রহস্যর সমাধান তাকে করতেই হবে। সে রাতেই একটা টর্চ এবং সাবুন নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা হলো। সে কি পারবে সে অভিশাপের চাবি খুঁজে বের করতে আর সে অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে? তখন রাত প্রায় 12টা। ঝিঝি পোকার ডাক আর পুরনো জমিদার বাড়ির ঝোপঝাড়ের খসখস শব্দে পরিবেশটা বেশ থমথমে। রতন তার পুরনো টর্চটা জেলে সাবধানে পা ফেলছে। মানচিত্র অনুযায়ী সে পৌঁছে গেল বাড়ির পশ্চিম দিকে সেই পরিত্যক্ত কূপের কাছে। কূপটা লতা গুল্লে ঢেকে গেছে, যেন বহু বছর ধরে কেউ এদিকে পা বাড়ায়নি। রতন আর তার হাতে শাবল দিয়ে চারপাশের জঙ্গল পরিষ্কার করতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন আড়ালে দাঁড়িয়ে তাকে দেখছে। সে টর্চ ঘুরিয়ে চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, শুধু বাতাসের শোষো শব্দ ছাড়া আর কিছু নেই। রতন দড়ি বেঁধে সাবধানে কূপের ভেতরে নামলো। দেয়ালগুলো পিচ্ছিল আর শ্যাওলা ধরা। মানচিত্রের সংকেত অনুযায়ী কূপের দেয়ালের এক জায়গায় একটি পাথর আলগা থাকার কথা। অনেক খোঁজাখুঁজির পর সে একটা বড় পাথর খুঁজে পেল, যার গায়ে সেই একই মাথার খুলি ও তলোয়ার প্রতীকী খোদাই করা। রতন তার সর্বশক্তি দিয়ে পাথরটি সরাতেই একটা ছোট কুঠুরি বেরিয়ে এলো। সেখানে ধুলোবালির মধ্যে পড়েছিল একটা কুচকুচে কালো রঙের চাবি। অব্রের তৈরি হওয়া চাবিটা থেকে এক ধরনের শীতল আভা বেরোচ্ছে। চাবিটা হাতে নিতেই রতনের মনে হলো সারা শরীরে রক্ত হিম হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তের ওপর থেকে একটা অশরীরী হাসির শব্দ প্রতিধ্বনিত হলো পুরো কূপে। ভয় রতন দ্রুত উপরে উঠে এলো, কিন্তু উপরে উঠে সে যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে গেল। তার সাইকেলটি পড়ে আছে মাটিতে, আর তার চিঠির ব্যাগটি কেউ ছিঁড়ে তছনছ করেছে, অথচ আশেপাশে কেউ নেই। হঠাৎ সে খেয়াল করলো তার শার্টের পকেটে রাখা সুরেশ কাকার দেয়া একটা ছোট্ট তাবিজ কালো হয়ে পুড়ে গেছে। তবে কি অভিশাপ কাজ করা শুরু করেছে? রতন চাবিটা শক্ত করে ধরে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু তার মনে হচ্ছে অন্ধকার থেকে কেউ একজন তাকে অনুসরণ করছে এবং ফিসফিস করে বলছে, ফিরে আয় রতন, ফিরে আয়। রতন কি পারবে এই চাবি নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে, নাকি চাবিটি পাওয়ার পর সাথে সাথে তার প্রিয় কোনো জিনিস হারানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে? রতন যখন হাঁপাতে হাঁপাতে তার জীর্ণ ঘরে পৌঁছালো তখন রাত 1:30। ঝড়ের গতিতে ঘরের দরজাটা ভেতর থেকে আটকে সে বিছানায় বসে পড়ল। তার বুকটা তখনও কামড়ের ও হাঁপড়ের মতো উঠানামা করছে। পকেট থেকে সেই শীতল চাবিটা বের করে মেঝেতে রাখতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। কেরোসিনের ল্যাম্পের মৃদু আলোতে দেখা গেল চাবিটা থেকে ধোঁয়ার মতো ক্ষীণ একটা কুয়াশা বের হচ্ছে। রতন ভাবল, এটা কি মনের ভুল, নাকি চাবিটা কোনো সংকেত দিচ্ছে? ঠিক তখনই ঘরের বাইরের বারান্দায় ভারী কারোর পায়ের শব্দ পাওয়া গেল। খট খট খট, যেন কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রতন জানলার ফাঁক দিয়ে উঁকি মারল, কিন্তু বাইরে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। হঠাৎ তার মনে পড়ল সুরেশ কাকার কথা। চাবিটা পাওয়ার পর তো তার সাথে দেখা করার কথা ছিল। সকাল হতেই রতন সুরেশ কাকার বাড়ির দিকে রওনা হলো, কিন্তু গ্রামে ঢুকতেই এক অস্বাভাবিক নীরবতা তাকে গ্রাস করল। মোড়ের চায়ের দোকানে কয়েকজন লোক জটলা পাকিয়ে ফিসফিস করে কথা বলছে। রতনকে দেখেই তারা চুপ হয়ে গেল। রতন দ্রুত পায়ে কাকার উঠানে গিয়ে দাঁড়ালো। সেখানে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সুরেশ কাকা তার দাওয়ায় বসা, কিন্তু তার চোখের মনি দুটো যেন সাদা হয়ে গেছে। তিনি কাউকেই চিনতে পারছেন না, শুধু বিড়বিড় করে বলছেন, সে আসছে, সে তার অধিকার ফিরে পেতে আসছে। রতন কাকার কাছে যেতেই বৃদ্ধ এক ঝটকায় তার হাত চেপে ধরলেন। কাকার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি রতনের কানে ফিস ফিস করে বললেন, তুই কি করলি রতন?
তুই শুধু চাবিটা আনিনি, সাথে করে সে অভিশপ্ত ছায়াটাকেও নিয়ে এসেছিস। আজ রাতে প্রথম রক্ত ঝরবে। রতন ভয় পেয়ে কাকার হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে এলো। তার মাথায় শুধু একটাই চিন্তা, এই চাবিটাই কি সব নষ্টের মূল? বাড়ি ফেরার পথে সে লক্ষ্য করল সে তার প্রিয় পোষা কুকুর বাঘা রাস্তার ধারে নিথর হয়ে পড়ে আছে। বাঘার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার চোখ দুটো ঠিক সুরেশ কাকার মতো সাদা হয়ে গেছে। রতন বুঝতে পারল অভিশাপ শুরু হয়ে গেছে। চাবিটা যাকে স্পর্শ করছে, যা বা যার কাছে গেছে, তার চারিপাশের সব কিছু প্রিয় হারিয়ে যাচ্ছে এবং ছাই হয়ে যাচ্ছে। সেদিন বিকেলে রতন যখন চাবিটা আবার ভালো করে পরীক্ষা করছিল, সে দেখল চাবির গায়ে ছোট ছোট অক্ষরে কিছু একটা ফুটে উঠেছে। সে পড়ার চেষ্টা করল যে এই চাবি খুলবে সে ঐশ্বর্য পাবে, কিন্তু বিনিময়ে দিতে হবে আপনজনের প্রাণ। রতন শিউরে উঠল। তার একমাত্র সম্বল তার বৃদ্ধা মা, যে পাশের ঘরে ঘুমিয়ে আছে। তবে কি পরবর্তী লক্ষ্য তার মা? বিকেলের ম্লান আলো দ্রুত মিলিয়ে গিয়ে চারপাশটা এক নিঃসৃদ্ধ অন্ধকারে ডুবে গেল। রতন পাথরের মূর্তির মতো ঘরের কোণে বসে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই চাবির সেই রক্তিম করা লেখা, বিনিময় দিতে হবে আপনজনের প্রাণ। পাশের ঘরে মা কেসে উঠলেন। সে কাশির শব্দ রতনের কানে চাবুকের মতো লাগলো। সে কি তবে টাকার লোভে নিজের জন্মদাত্রীকে বিপদে ফেলছে? রতন ঠিক করলে এই অভিশপ্ত চাবি সে আর রাখবে না। সে জানলার বাইরে চাবিটা ছুঁড়ে ফেলে দিতে চাইল, কিন্তু অবাক কাণ্ড, চাবিটা সজোরে ছুঁড়ে মারার পরও সেটা মেঝের উপরে ঠিক আগের জায়গায় ফিরে এলো। যেন কোনো অদৃশ্য সুতো দিয়ে চাবিটা রতনের ভাগ্যর সাথে গেঁথে দেওয়া হয়েছে। রাত বাড়ার সাথে সাথেই ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করলো। হঠাৎ রতন দেখল মেঝেতে রাখা চাবিটা থেকে নির্গত হওয়া সেই ধূসর কুয়াশা ধীরে ধীরে তার মায়ের ঘরের দিকে সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে যাচ্ছে। রতন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলাতে কোনো শব্দ সরল না। ঠিক তখনই ঘরের দেয়ালে এক বিশাল ছায়া ফুটে উঠল। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাতগুলো অস্বাভাবিক লম্বা। সেই ছায়া মাটির উপর দিয়ে নয়, দেয়াল বেয়ে ধীরে ধীরে মায়ের দরজার দিকে এগোচ্ছে। রতন বুঝতে পারল এটাই সে অভিশপ্ত ছায়া যার কথা সুরেশ কাকা বলেছিল। মরিয়া হয়ে রতন চাবিটা হাতে তুলে নিল। আশ্চর্যের বিষয়, চাবিটা স্পর্শ করতে তার শরীরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হলো। চাবির গায়ে তখন নতুন একটা লেখা ফুটে উঠল, রক্ষাকর্তা হতে চাইলে সিন্ধুকের তালা খোলো। সিন্ধুক পারেই ছায়াকে বন্দি করতে, কিন্তু সিন্ধুক কোথায়? রতন পাগলের মতো ঘর খুঁজতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল বাবার আমলের সেই পুরনো ভাঙা কাঠের আলমারিটার কথা, যেটা ঘরের এক কোণে ধুলো বালি মেখে পড়ে আছে। সেটার পেছনে কি লুকিয়ে আছে কিছু? রতন আলমারিটা সরাতেই মেঝেতে একটা গোপন দরজা পেল। কাঠের পাল্লা তুলতেই নিচে নেমে গেছে অন্ধকার একটা সিঁড়ি। নিচেটা ছোট্ট কাঠুরিতে রাখা আছে এক বিশালাকার লোহার সিন্দুক। সিন্দুকটির গায়ে মানুষের হাড়ের মতো সাদা রঙের কিছু নকশা করা। রতন যখন সিঁড়ি দিয়ে নিচে নামছে, তখন ওপর থেকে তার মায়ের আর্ত চিৎকার কানে এলো। রতন দ্বিধায় পড়ে গেল। সে কি উপরে গিয়ে মাকে বাঁচাবে, নাকি সিন্দুক খুলে এই অভিশাপের শেষ দেখবে? নিচে সিন্দুকের ভেতর থেকে তখন এক বিচিত্র আওয়াজ আসছে, যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে লোহার আঁচড় কাটছে, ক্যাচ 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 করে। উপর থেকে মায়ের আর্তচিৎকার ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। রতনের মনে হলো সেই দীর্ঘকার ছায়াটা বোধহয় তার মায়ের গলার কাছে পৌঁছে গেছে। একদিকে জন্মদাত্রীর জীবন, অন্যদিকে পূর্বপুরুষের রেখে যাওয়া এক ভয়ঙ্কর অভিশাপের সিন্দুক। রতন যেন এক চোরা বাড়িতে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল উপরে গিয়ে ওই অদৃশ্য শক্তির সাথে লড়াই করার ক্ষমতা তার নেই। একমাত্র উপায় এই সিন্দুক। রতন কাঁপা কাঁপা হাতে চাবিটা সিন্দুকের ছিদ্রে প্রবেশ করালো। চাবিটা ঢোকানোর সাথে সাথেই মনে হলো পুরো ঘরটা একবার কেঁপে উঠল। সিন্দুকের ভেতর থেকে সে নখ দিয়ে আছড়ানোর শব্দটা হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাসও তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রতন চাবিটা ঘোরালো, ক্লিক শব্দে তালাটা খুলে গেল। সিন্দুকের ভারী লোহার ঢাকনাটা সে সজোরে উপরে তুলল, কিন্তু ভেতরে যা দেখল তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সিন্দুক ভর্তি কোনো স্বর্ণমুদ্রা বা হীরা জহরত নেই। তার বদলে সেখানে রয়েছে থকথকে লাল রক্তের মতো এক ধরনের তরল, যা টকবক করে ফুটছে। আর সেই তরলের মাঝখানে ভেসে আছে একটি মানুষের মাথার খুলি, যার কপালে সেই চাবির চিহ্নের মতো একটা গভীর ক্ষত। হঠাৎ সিন্দুকের ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, বংশ পরম্পরায় এই রক্ত আমার বয়ে বেড়ায়।
তুই কি প্রস্তুত এই ঋণের বোঝা নিজের কাঁধে নিতে? সিন্ধুকে হাত ডুবিয়ে তুলে আন সে বস্তু যা তোর বংশকে রক্ষা করবে। কিন্তু মনে রাখিস, একবার হাত ঢোকালে হয় তুই মুক্তি পাবি, না হয় এই সিন্ধুক তোকে গিলে খাবে। ওপর থেকে মায়ের শেষ গঙ্গানি শোনা গেল। রতন আর এক মুহূর্ত দেরি করল না। সে তার ডান হাতটা সেই ফুটন্ত রক্তের মতো তরলের ভিতরে ঢুকিয়ে দিল। তীব্র যন্ত্রণায় রতন চিৎকার করে উঠল। মনে হলো হাজার হাজার আগুনের সূচ তার চামড়া ছিঁড়ে ভেতরে ঢুকছে। কিন্তু সে হাত সরালো না। সিন্ধুকের একদম নিচে সে শক্ত কিছু একটা অনুভব করলো। সে মুঠো করে ধরে সে যখন হাতটা বের করে আনলো, দেখলো তার হাতের চামড়া কুচকে কালচে হয়ে গেছে। তার হাতের মুঠোয় উঠে আজ এসেছে একটি ছোট সোনার বাঁশি। বাঁশিটির গায়ে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা। রতনের সময় নষ্ট না করে উপরের ঘরে দৌড়ে গেল। ঘরে গিয়ে দেখলো সেই দীর্ঘ ছায়াটা তার মায়ের শরীরের উপর ঝুঁকে পড়েছে। মায়ের মুখ নীল হয়ে আসছে। রতন সর্বশক্তি দিয়ে বাঁশিতে ফু দিল, কিন্তু বাঁশি থেকে কোনো শব্দ বের হলো না। তার বদলে বের হলো এক তীব্র নীল আলো, যা পুরো ঘরকে দিনের আলোর মতো উজ্জ্বল করে দিল। সে আলো ছায়াটার গায়ে লাগার সাথে সাথেই সেটি যন্ত্রণায় ছটফট করতে করতে দোহায় পরিণত হতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে গেল। মা বড় বড় করে শ্বাস নিতে শুরু করলেন। রতন হাঁপাতে হাঁপাতে মেঝের দিকে তাকিয়ে দেখল সে বাঁশিটা এখন সাধারণ একটা পাথরের টুকরোয় পরিণত হয়েছে। কিন্তু বিপদের শেষ এখানেই নয়। রতন হঠাৎ খেয়াল করলো তার হাতের সেই কালচে রংটা কবজি ছাড়িয়ে ধীরে ধীরে কোণের দিকে এগোচ্ছে, আর জানলার বাইরে অশুভ প্যাচগুলো আবার ডাকতে শুরু করেছে, যেন তারা নতুন কোনো বার্তা নিয়ে এসেছে। বাঁশিটা এখন কেবল একটি প্রাণহীন পাথরের টুকরো, কিন্তু রতনের হাতের যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠেছে। সে কালচে রংটা এখন তার কবজি পেরিয়ে কোনোই দিকে সাপটে ধরে এগোচ্ছে। যেখানেই ওই কালো ছায়া যাচ্ছে, মনে হচ্ছে যেন সের উপশিরার ভেতর দিয়ে কেউ ফুটন্ত সীসা ঢেলে দিচ্ছে। রতন দেখল তার হাতের নখগুলো নীল হয়ে কুঁচকে যাচ্ছে। মা ঝাপসা চোখে রতনের দিকে তাকালেন। নিজের জীবন বাঁচালেও ছেলের এই অবস্থা দেখে তিনি আতঙ্কে আত্মচিৎকার করে উঠলেন, রতন, তোর হাত ওটা কিরে? কেন এমন হচ্ছে? রতন উত্তর দিতে চাইল, কিন্তু তার কণ্ঠ নালি কেউ চেপে ধরেছে। তার সারা শরীর ঘামছে, আর ঘরের বাতাস হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনের ভাঙা সদর দরজাটা বিকট শব্দে আছড়ে পড়ল। কাদা মাখা জুতো আর দীর্ঘ ছায়া ফেলে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন সুরেশ কাকা। তার হাতে একটি পুরনো টমাটে পাত্র আর কিছু শুকনো লতাপাতা। রতনের হাতের অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন না, বরং দ্রুত এগিয়ে এসে রতনের কবজিটা শক্ত করে চেপে ধরলেন। দেরি হয়ে গেছে রতন, তুই সিন্ধুক খুলছিস ঠিকই, কিন্তু এর বিনিময়ে যে ঋণের বোঝা মাথায় নিলি তার জন্য তুই তো প্রস্তুত ছিলি না। সুরেশ কাকার গলার আগের সেই শান্ত ভাবটা নেই, এখন সেখানে চরম আতঙ্ক। রতন দাঁতে দাঁত চেপে কোনো মতে যন্ত্রণায় কুকড়ে থাকা গলায় প্রশ্ন করল, সুরেশ কাকা, এটা কি হচ্ছে আমার সাথে? সিন্ধুকের ভিতরে ওটা কার খুলি ছিল? সুরেশ কাকা টমাটে পাত্র থেকে একটা কালো ঘন প্রলেপ রতনের হাতে মাখতে মাখতে বললেন, সিন্ধুকের ভিতরে যে খুলিটা দেখছিস ওটা তোর প্রপিতামহ রামরতন রায়ের। তিনি এই প্রাসাদের বিশাল সম্পত্তির বিনিময়ে এক অন্ধকার শক্তির সাথে চুক্তি করেছিলেন। সেই চুক্তির শর্ত ছিল বংশ পরম্পরা এই রক্তের ঋণ বয়ে বেড়াতে হবে। তুই সিন্ধুক খুলে সেই ঘুমন্ত অভিশাপকে জাগিয়ে দিয়েছিস। সিন্ধুক তোকে সুরক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে এখন তোর প্রাণ চাচ্ছে। রতন দেখল প্রলেপটা লাগানোর পর হাতের কালচে ভাবটা সাময়িকভাবে থেমেছে, কিন্তু তা পুরোপুরি মুছে যায়নি, বরং শিরার ভেতর দিয়ে সে কালচে বিষ এখন বুক অভিমুখে ধীর গতিতে এগোচ্ছে। সুরেশ কাকা জানলার বাইরে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, প্যাঁচাগুলো ডাকছে, মানে নরকের রক্ষক আসছে। তারা তোর হাত থেকে ওই বাঁশিটা কেড়ে নিতে চায়। রতন, যে বাঁশিটা পাথর হয়ে গেছে ওটাকে আবার জীবিত করতে হবে, তা না হলে এই বিষ তোর হৃৎপিণ্ডে পৌঁছাতে আর এক প্রহরও সময় নেবে না। মা ফিসফিস করে বলে উঠলেন, কিন্তু সেই বাঁশি বাজাবে কে? ওটা তো পাথর হয়ে গেছে। সুরেশ কাকা রতনের চোখের দিকে তাকে এক ভয়ঙ্কর সত্য উচ্চারণ করলেন, বাঁশিটি এমনি বাজবে না, একে আবার প্রাণ দিতে হবে সেই সিন্ধুকের ফুটন্ত রক্ত দিয়ে। তোকে আবার সেই কাল কুঠুরিতে ফিরে যেতে হবে রতন, কিন্তু মনে রাখিস এবার সিন্ধুক কেবল তোর হাত নয়, পুরো অস্তিত্ব গিলে নিতে চাইবে। সিন্ধুকের ভেতরে হাত ঢুকিয়ে তোকে ওই খুলিটার কপালের এবং পাথর দিয়ে আঘাত করতে হবে। বাইরে ঝড়ের বেগে অস্বাভাবিক বেড়ে যাচ্ছে,
কর্কশ শব্দে বাজ পড়ার শব্দের সাথে সাথে রতন শুনতে পেল নিচে সেই তালাবদ্ধ ঘরের দরজাটা কি যেন সজোরে ধাক্কা দিয়েই যাচ্ছে। সিঁড়ি দিয়ে ভারী কোনো কিছু টেনে টেনে হেঁটে আসার আওয়াজ শোনা যাচ্ছে। রতন আর তার মা ভয় একে অপরের দিকে তাকালো। সে অদৃশ্য ছায়া কি আবার ফিরে আসছে, নাকি সিন্দুক থেকে উঠে আসছে অন্য কোনো বিভীষিকা? রতন পাথরের টুকরোটা শক্ত করে ধরল। তার সামনে এখন দুটো পথ, হয় ধীরে ধীরে এই নীল বিষে নীল হয়ে মৃত্যুবরণ করা, নয়তো আবার সে অন্ধকার গহ্বরে ফিরে গিয়ে জমের সাথে পাঞ্জা লড়া। ঘরের ভেতরটা এখন এক জীবন্ত নরক। রতনের হাতে নীল বিষ এখন কাজ ছড়িয়ে গলার দিকে এগোচ্ছে। নিঃশ্বাস নিতে গেলে মনে হচ্ছে ফুসফুস কেউ তপ্ত বালু ঢুকিয়ে দিচ্ছে। মা মেঝেতে বসে অঝরে কাঁদছেন, কিন্তু সুরেশ কাকার চোখে মুখে কোনো দয়া নেই। সেখানে কেবল এক আদিম আতঙ্ক আর জেদ। বাইরের ঝড়ের তাণ্ডব যেন ঘরের ভেতরেও আছড়ে পড়ছে। ঠিক সেই সময় সিঁড়িতে শোনা গেল সেই হাড় হিম করার শব্দ, খসখস দরাম। ভারী কোনো বস্তু যেন প্রতিটি ধাপ পেরিয়ে ওপরের দিকে উঠে আসছে। প্রতিবার এই আছড়ের শব্দে যেন রতনের বুকটা কেঁপে উঠছে। সুরেশ কাকা পকেট থেকে একটা পুরনো চামড়ার থলি বের করে তাতে কিছু হলুদ রঙের গুঁড়ো ঘরের চৌকাঠে ছিটিয়ে দিলেন। রতন, যন্ত্রণায় ডুবে থাকলে চলবে না। ওটা যদি একবার ওই চৌকাঠ ডিঙিয়ে ভেতরে ঢোকে, তবে তোর মায়ের আত্মা এই প্রাসাদের দেয়ালের ভেতর চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। তুই কি সেটা চাস? সুরেশ কাকার কর্কশ চিৎকারে রতনের তন্দ্রা ছুটে গেল। রতন দাঁতে দাঁত চেপে টলমলো পায়ে উঠে দাঁড়ালো, হাতে সেই প্রাণহীন পাথরের বাঁশি। সুরেশ কাকা রতনের কপালে একটা রক্তচন্দনের টিপ পরিয়ে দিয়ে বললেন, নিচে যা। সিন্দুকের ঘর এখন উন্মুক্ত। মনে রাখবি, সিন্দুকের ভিতরে যা দেখবি তা বিভ্রম, কিন্তু যে অনুভব করবি তা সত্য। যে খুলিটা তুই দেখছিস, ওটা রক্ত চায় না, ওটা চাই তোর ভয়। ভয়কে জয় করলেই বাঁশি আবার শোনা হবে। রতন অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তার হাতে সুরেশ কাকার দেয়া একটা ছোট মাটির প্রদীপ। সিঁড়ির মাঝপথ আসতে সে থমকে গেল। সামনে সে ছায়ামূর্তির দীর্ঘ কুঁজো এক অবয়ব, সারা শরীরে পচে যাওয়া কাপড়ের মতো কিছু একটা জড়ানো। তার থেকে পচা যে গন্ধটা বেরোচ্ছে তা সহ্য করা দায়। রতন দেখল সেই মূর্তির কোনো মুখ নেই, কেবল একটা অন্ধকার গর্ত। রতন চোখ বন্ধ করে মা বলে একটা চিৎকার দিয়ে সেই মূর্তির পাশ কাটিয়ে নিচে দৌড় দিল। অবাক কাণ্ড, মূর্তিটি তাকে বাধা দিল না, বরং রতন নিচে নামতেই ওপর তলা থেকে সুরেশ কাকার আর্তনাদ আর কোনো এক ধাতব অস্ত্রের সংঘর্ষের শব্দ কানে এলো। রতন বুঝতে পারল সুরেশ কাকা ও ওপরতলায় সেই দানবকে আটকে রেখেছেন, যাতে রতন কাজ শেষ করতে পারে। নিচে সে অন্ধকার ঘরে পা রাখতে রতন দেখল সিন্দুকটি এখন আর আগের মতো নেই। সিন্দুকের ঢাকনাটি উল্টে পড়ে আছে, আর ভিতর থেকে টকটকে লাল রঙের এক ফুটন্ত তরল লাভার মতো উপচে পড়ছে। মেঝেতে সেই রক্তরঙা তরল থই থই করছে। আশ্চর্যের বিষয়, সেই রক্তে কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সিন্দুকের ঠিক মাঝখানে সেই রাম রতন রায় এর খুলিটা ভাসছে। খুলির চোখের কোটর থেকে হিলহিলে আগুনের মতো শিখা বের হচ্ছে। রতন সিন্দুকের গায়ে গিয়ে দাঁড়ালো। তার পায়ের পাতা সে ফুটন্ত রক্তে ডুবে যাচ্ছে। অসহ্য জ্বালায় সে কুঁকিয়ে উঠল, কিন্তু হাতের ওই নীল বিষের যন্ত্রণা তাকে আরো বেশি পাগল করে দিচ্ছে। সে দেখল সিন্দুকের ভিতর থেকে অজস্র ছোট ছোট কঙ্কালসার হাত বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরছে, তাকে টেনে নিচে নামাতে চাইছে ওই অতল কালকুঠরিতে। তো কাজ শেষ হতে হবে রতন। ঘরের দেয়ালগুলো যেন একযোগে ফিসফিস করে উঠল। রতন পাথরের বাঁশিটা দুহাতে শক্ত করে ধরল, তারপর সর্বশক্তি দিয়ে সিন্দুকের ভেতরে হাত বাড়িয়ে খলিটার কপালে আঘাত করল। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল। সিন্দুকের ভেতরকার রক্ত যেন অগ্নিগিরির মতো ফেটে পড়ল। রতনের সারা শরীর সেই তপ্ত রক্তে ভিজে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, রক্তের স্পর্শ লাগার সাথে সাথে তার হাতে নীল বিষ ধোয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। হাতে সেই পাথরটা এখন লোহা গরম করার মতো লাল হয়ে উঠেছে। ধীরে ধীরে ওপরের পাথরের স্তরটা খসে পড়ে ভেতর থেকে বেরিয়ে এলো খাঁটির চকচকে সোনা। বাঁশিটা এখন আর কেবল সোনা নয়, তার গায়ে হীরা আর নীলকান্ত মণি খচিত এক ঐশ্বরিক জ্যোতি বেরোচ্ছে। রতন যখন হাঁপাতে হাঁপাতে সিন্দুকের কিনারা থেকে সরে এলো, সে দেখল সিন্দুকটি ধীরে ধীরে মেঝের ভেতরে বসে যাচ্ছে। সেখানে এক গভীর সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে। ঠিক সেই সময় ওপর থেকে টলতে টলতে নেমে এলেন সুরেশ কাকা। তার সারা শরীর রক্তাক্ত, একটা হাত বিশ্রীভাবে ঝুলে আছে। রতন চিৎকার করে উঠল, কাকা, আপনি ঠিক আছেন?
সুরেশ কাকা দেয়ালে পিঠ দিয়ে ধপাস করে বসে পড়লেন। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। তিনি ইশারায় রতনকে কাছে ডাকলেন। রতন কাছে যেতেই সুরেশ কাকা তার হাতটা একটু উপরে তুললেন। রতন বিস্ময়ের পাথর হয়ে গেল। সুরেশ কাকার কবজিতেও ঠিক একই রকম একটা কালো দাগ, যেমনটা রতনের হাতে বিষ ওঠার সময় হয়েছিল। কাকা, আপনার হাতে এই চিহ্ন, তবে কি আপনিও কোনোদিন এই সিন্দুককে খুলেছিলেন? রতনের গলায় অবিশ্বাস। সুরেশ কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কেবল খুলিনি রতন, আমি এই অভিশাপের পাহারাদার। আজ থেকে 70 বছর আগে তোর প্রপিতামহ যখন এই চুক্তি করেছিলেন, তখন তার সাক্ষী ছিলাম আমি। এই বাঁশি এখন তোর হাতে, কিন্তু মনে রাখিস, সোনা যত উজ্জ্বল হয় তখন তার ছায়া তত অন্ধকার হয়। এই সুড়ঙ্গ পথটা দেখছিস, এটা তোকে সেই আসল জায়গায় নিয়ে যাবে যেখানে তোর বংশের সব পাপ লুকানো আছে। হঠাৎ বাইরে বৃষ্টি থেমে গিয়েছে। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাঁশিটি রতনের হাতে থাকা অবস্থাতেই নিজে থেকে এক করুণ সুর তুলতে শুরু করলো। সেই সুরে ঘরের প্রতিটি ইট যেন নড়ে উঠল। রতন দেখল সুড়ঙ্গের ভিতর থেকে কোন এক প্রাচীন বাদ্যযন্ত্র প্রতিধ্বনি আসছে। সুরেশ কাকার জখম হাতটা থরথর করে কাঁপছে। রতন হতভম্ব হয়ে তাকিয়ে আছে সেই কালো দাগটার দিকে, যে অভিশাপ রতনকে আজ নীল বিষে নীল করে দিয়েছিল। সে একই চিহ্ন সুরেশ কাকার শরীরে 70 বছর ধরে সাওয়ার করে আসছে। কাকা, আপনি কি মানুষ নন? রতনের কণ্ঠস্বর ভয়ে বুঝে এলো। সুরেশ কাকা এক ঝলক ম্লান হাসলেন। তার চোখের মণি দুটো যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মানুষ ছিলাম রে রতন, কিন্তু লোভ আর রক্ত তর্পণের এই খেলায় নিজেকে হারিয়ে ফেলেছি। আমি তোর প্রপিতামহ রামরতন রায়ের ছায়া হয়ে বেঁচে আছি। এই প্রাসাদের প্রতিটি ইট জানে আমার দীর্ঘশ্বাসের শব্দ। তুই আজ এই বাঁশি মুক্ত করেছিস ঠিকই, কিন্তু এর প্রকৃত দাবিদার এখন নিচে অপেক্ষা করছে। দেরি করিস না রতন, ওর সুর শুনেছিস? ওটা ডাকছে। ওটা তোর পূর্বপুরুষের অতৃপ্ত আত্মার হাহাকার। সুরেশ কাকাকে উপরে মায়ের কাছে রেখে রতন একাই সুড়ঙ্গের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। মা তখন উপরে অচৈতন্য হয়ে পড়ে আছে। রতনের হাতে সোনার বাঁশিটি এখন প্রদীপের মতো জ্বলছে। হীরা মাণিক্যচিত সেই বাঁশি থেকে এক মায়াবী নীল আলো বিচ্ছুরিত হচ্ছে, যা সুড়ঙ্গের আদিম অন্ধকারে চির ফেলেছে। সুড়ঙ্গের গোলক ধাঁধা সিঁড়িগুলো অত্যন্ত সরু এবং পিচ্ছিল। নামতে নামতে রতন অনুভব করল বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে। মাটির গভীর থেকে একটা স্যাঁতস্যাঁতে সাদা গন্ধ, আর সেই সাথে এক তীব্র পচা পশুর গন্ধ নাকে আসছে। সুড়ঙ্গের দেয়ালে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে মানুষের খুলি। রতন লক্ষ্য করল প্রতিটি খুলির কপালে সে একই রক্তচন্দনের টিপ, যা সুরেশ কাকা তার কপাল পেরি পুড়িয়ে দিয়েছিল। তবে কি খুলিগুলো এই পরিবারের কোনো অভাগা সদস্যদের? হঠাৎ সুড়ঙ্গের ভেতরে এক তীব্র বাতাস বইতে শুরু করলো। যদিও সেখানে বাতাসের কোনো উৎস থাকার কথা নয়, সে বাতাসে ভেসে এলো শত শত মানুষের ফিসফিস শব্দ। কেউ বলছে ফিরে দে, কেউ বলছে রক্ত চাই। রতন কানে হাত চাপা দিয়ে দৌড়াতে শুরু করলো। পুরো পিতামহের কাল কুঠুরি। সুড়ঙ্গের একদম শেষ মাথায় রতন এক বিশাল পাথরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার গায়ে খোদাই করা এক বিশালাকার চাবির ছিদ্র। রতন তার গলার লকেটটা ছিদ্রে ঢোকাতেই পুরো প্রাসাদ যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। পাথরের দরজাটা গো গো শব্দে দুভাগ হয়ে গেল, খুলে গেল। ভেতরে ঢুকতে রতনের চোখ ছানা বড়া। সামনে এক বিশাল হলঘর। সিলিং থেকে ঝুলে আছে শত বছরের পুরনো ঝাড় লণ্ঠন, যাতে তেলের বদলে জ্বলছে এক নীল শিখা। ঘরের চারিদিকে স্তূপ করে রাখা সোনার মোহর, হীরার প্রাচীন অলংকার। কিন্তু সেই ঐশ্বর্যের ঠিক মাঝখানে একটি বড় পাথরের সিংহাসনে বসে আছে এক জীর্ণ কঙ্কালসার দেহ। শরীরের চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেপ্টে আছে। চুলগুলো লম্বা হয়ে মেঝেতে লুটোচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো তার চোখ দুটো। সেখানে কোনো মণি নেই, কেবল জ্বলন্ত অঙ্গারের মতো দুটি অগ্নিপিণ্ড চলছে। রতন বুঝতে পারল ইনি স্বয়ং রামরতন রায়। হঠাৎ সে কঙ্কাল মূর্তিটি নড়ে উঠল। হাড়ের সন্ধিতে মটমট শব্দ হলো। কোনো মুখের না নেড়েই এক গম্ভীর কণ্ঠস্বর রতনের মস্তিষ্কে আছড়ে পড়ল। এসেছিস রতন, আমার পাপের শেষ উত্তরাধিকারী? ওই বাঁশিটা আমায় দে। 70 বছর ধরে আমি বাতাসের অভাবে নয়, ওই সুরের অভাবে এই অন্ধকারে ঢুকছি। ওই বাঁশিটা দিলেই আমি মুক্তি পাবো, আর এই সব ধরনের ধনরত্ন তোর হবে। রতন দেখল কঙ্কালটি তার হাত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু রতনের নজরে পড়ল কঙ্কালের পায়ের কাছে।
সেখানে ছড়ানো রয়েছে ছোট ছোট শিশুর খেলনা আর অনেকগুলো ভাঙা শাখা পলা। রতন শিহরিত হয়ে উঠল। তার মানে এই ধনরত্নের জন্য তার প্রপিতামহ নিজের পরিবারের নারী ও শিশুদের বিসর্জন দিয়েছিলেন। রতন এক কদম পিছিয়ে গেল। না, ঈশ্বর অভিশপ্ত, আপনি ধনের লোভে নিজের বংশ ধ্বংস করছেন। আমি এই বাসে আপনাকে দেব না। কঙ্কালের চোখের আগুন লাল থেকে রক্তবর্ণ হয়ে গেল। সারা ঘরের সোনাদানাগুলো যেন জ্যান্ত হয়ে রতনের দিকে তেড়ে আসতে চাইল। ঠিক সেই সময় সুরঙ্গের মুখ থেকে সুরেশ কাকার চিৎকার শোনা গেল, রতন, বাঁশিটা বাজাও। সুর ছাড়া ওই পিশাচটাকে থামানো যাবে না। ওটা সোনার বাঁশি নয়, ওটা হলো সেই চাবি যা দিয়ে এই অভিশাপের নরক বন্ধ করা যায়। রতন কাঁপতে কাঁপতে বাঁশিটি ঠোঁট ছোঁয়ালো। সে কোনোদিন বাঁশি বাজাতে শেখেনি, কিন্তু বাঁশিতে ফু দিতে এক অদ্ভুত ঐশ্বরিক সুর বেরোতে শুরু করলো। সেই সুরের ধাক্কায় রামরতন রায়ের কঙ্কালটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। ঘরের সব ধরনের মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যেতে লাগলো। সব ধনরত্ন যেন ধুলো হয়ে যাচ্ছে চোখের সামনে। বাঁশির সুরটা যখন পাতালপুরীর দেয়ালে দেয়ালে ধাক্কা খাচ্ছে, রতন দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। সুর যত তীব্র হচ্ছে, সোনার বাঁশি থেকে নির্গত নীল আলো তত বেশি উজ্জ্বল হয়ে উঠছে। সে আলোয় রামরতন রায়ের কঙ্কালসার দেহটি মোমের মতো গলতে শুরু করেছে। তার চোখের সেই অগ্নিপিণ্ড দুটো এখন যন্ত্রণায় ছটফট করছে। থামাও, ঈশ্বর থামাও রতন। রামরতনের সেই অশরীরী কণ্ঠস্বর এখন আর গম্ভীর নয়, বরং এক আর্তনাদে পরিণত হয়েছে। কিন্তু রতন থামল না। সে অনুভব করলো তার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। তার হাতের সেই নীল বিষের দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, যেন বাঁশিটি তার শরীর থেকে সমস্ত অভিশাপ শুষে নিচ্ছে। হঠাৎ করেই ঘরের চারিদিকের স্তূপকৃত সোনার মোহরগুলো জ্যান্ত সাপের মতো আকার নিল। হাজার হাজার সোনার সাপ হিস শব্দে রতনের দিকে ধেয়ে আসতে লাগলো। রামরতন রায় তার শেষ শক্তি সঞ্চয় করে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন এই সুর সম্পূর্ণ হলেও তার 70 বছরের অতৃপ্ত আত্মা চিরতরে বিলীন হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সুরঙ্গের মুখ থেকে একটা ছায়া দ্রুত বেগে এসে রতনের সামনে দাঁড়ালো। সুরেশ কাকা। তার জখম হাতটা এখন কুচকুচে কালো হয়ে গেছে, কিন্তু চোখে এক অদম্য জেদ। তিনি চেঁচিয়ে বললেন, বাজিয়ে যা রতন, থামবি না। আজ এই রক্ত ঋণ শোধ করার দিন এসেছে। সুরেশ কাকা নিজের 2 হাত বাড়িয়ে সেই সোনার সাপগুলোকে চাপড়ে ধরলেন। তার শরীর দিয়ে নীল বিদ্যুৎ খেলে যাচ্ছে, কিন্তু তিনি সরলেন না। রামরতন রায় গর্জে উঠলেন, বিশ্বাসঘাতক, তুই আমার ছায়া হয়ে আজও আমার বিরুদ্ধোচ্চারণ করছিস। সুরেশ কাকা হাসলেন। সে হাসিতে ছিল আজন্ম মুক্তির আনন্দ। আমি আপনার ছায়া নই প্রভু, আমি আপনার বিবেক, যা আপনি 70 বছর আগে এই ধনের লোভে বিসর্জন দিয়েছিলেন। প্রাসাদের হাহাকার, বাঁশির সুর এখন সপ্তমে চলেছে। হঠাৎ এক বিকট শব্দে পাতালপুরীর সিলিং ফেটে গেল। বড় বড় পাথরের চাই খসে পড়তে লাগলো। রতন দেখল রামরতন রায়ের কঙ্কালটি ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে তিনি এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন, আমি একা যাব না, এই বংশের প্রদীপকেও আমি সাথে নিয়ে যাব। এক বিশাল পাথরের খণ্ড সরাসরি রতনের মাথার উপর পড়তে যাচ্ছিল। ঠিক সেই সময় সুরেশ কাকা রতনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। পাথরটা সুরেশ কাকার শরীরের উপর আছড়ে পড়ল। রতন চিৎকার করে উঠল, কাকা। সুরেশ কাকা পাথরের নিচে চাপা পড়েও রতনের দিকে তাকিয়ে হাত নাড়লেন। তার ঠোঁট নড়ছে, যেন বলছে, পালা, তোর মাকে নিয়ে পালা। রতন দেখল পুরো প্রাসাদ কাঁপছে। সে আর দেরি করল না। বাঁশিটা কোমরে গুঁজে সে ঊর্ধ্বশ্বাসে সিঁড়িতে উপরে উঠতে লাগলো। পেছন থেকে তখন পাতালপুরী ধসে পড়েছে। ধুলার অন্ধকারের মাঝেই সে শুনতে পেল রামরতন রায়ের শেষ চিৎকার, এবং তারপর এক গভীর নীরবতা। উপরে এসে রতন দেখল তার মা সিঁড়ির মুখে পড়ে আছেন। মায়ের কপাল দিয়ে ঘাম ঝরছে, কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। রতন মাকে কাঁধে তুলে নিয়ে প্রাসাদের মূল ফটকের দিকে দৌড় দিল। পেছনের রাজপ্রাসাদটি তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়ছে। যে ঐশ্বর্য আর অহংকারের উপর এই প্রাসাদ দাঁড়িয়েছিল, তা আজ মাটির নিচে সমাধি নিচ্ছে। রতন যখন বাগান পেরিয়ে বড় রাস্তার ধারে এসে পৌঁছালো, তখন সূর্য ডুবেছে। আকাশের রং টকটকে লাল, ঠিক যেন সেই রক্ত চন্দনের টিপের মতো। রতন পেছনে তাকিয়ে দেখল সেই বিশাল প্রাসাদটি এখন কেবল এক ধ্বংসস্তূপ। ধুলোর মেঘ ধীরে ধীরে খতিয়ে আসছে। রতন পকেট থেকে বাঁশিটি বের করলো। দেখল হীরা জহরত খচিত সেই সোনার বাঁশিটি এখন আর সোনা নেই, সেটা এখন একটি সাধারণ মাটির বাঁশিতে পরিণত হয়েছে।
কিন্তু সেই বাঁশি থেকে এখনও একটা মৃদু সুবাস আসছে, মা তুলসীর সুবাস। হঠাৎ রতনের মায়ের জ্ঞান ফিরল। তিনি অস্ফুট স্বরে ডাকলেন, রতন, আমরা কোথায়? সুরেশ কাকার কোথায় রে? রতন কোনো উত্তর দিতে পারল না। তার চোখের কোণে জল। সে জানে সুরেশ কাকা কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এক অভিশপ্ত আত্মা, যে এই দিনটির জন্য 70 বছর অপেক্ষা করেছিলেন। কিন্তু রতন জানত না অভিশাপ কি সত্যি শেষ হয়েছে, নাকি সেই মাটির বাঁশির ভেতরে এখনো লুকিয়ে আছে কোনো নতুন রহস্য। ধ্বংসস্তূপের ওপর তখন ধুলোর আস্তরণ থিতিয়ে এসেছে। আকাশটা রক্তবর্ণ ছেড়ে এখন কালচে বেগুনি হয়ে উঠেছে। রতন হাঁটু গেড়ে বসে আছে সেই ধ্বংসস্তূপের সামনে, যেখানে কয়েক মিনিট আগেই তার প্রাণদাতা সুরেশ কাকা জীবন্ত সমাধি নিয়েছেন। রতনের গলার ভেতরটা কান্নায় বুঝে আসছে। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছে। সে কি তবে একা? এই বিশাল অভিশাপের বোঝা কি তাকেই সারা জীবন বয়ে বেড়াতে হবে? সুরেশ কাকার শেষ বার্তা। হঠাৎ রতন খেয়াল করল, সুরেশ কাকা যেখানে চাপা পড়েছেন সেই পাথরের স্তূপের তলা থেকে একটা ক্ষীণ আলো বিচ্ছুরিত হচ্ছে। সে পাগলের মতো পাথর সরাতে লাগলো, কিন্তু পাথরের নিচে কোনো শরীর নেই। সেখানে পড়ে আছে কেবল সুরেশ কাকার সেই পুরনো ছেঁড়া চাদরটি। চাদরটি সরাতেই রতন দেখল মাটিতে রক্ত দিয়ে লেখা একটা লাইন, রক্তের ঋণ রক্তে নয়, কর্মে শোধ হয়। আমরা খুঁজতে যাস না রতন আমারে, আমি তোর ছায়া হয়ে 70 বছর তোরই অপেক্ষায় ছিলাম। রতন বুঝতে পারল সুরেশ কাকা কোনো রক্ত মাংসের মানুষ ছিলেন না। তিনি ছিলেন রামরতন রায়ের সেই বিসর্জন দেয়া বিবেক, যা 70 বছর ধরে এই বংশের একজন যোগ্য উত্তরসূরির অপেক্ষা করছিল, যে লোভকে জয় করতে পারবে। রতন যখন তার মাকে কাঁধে নিয়ে বাড়ির উঠানে এসে পৌঁছালো, তখন পুরো গ্রাম সেখানে ভেঙে পড়েছে। সবাই ভাবছে প্রাসাদ ভূমিকম্প হয়েছে। রতন তার মাকে তুলসী তলায় শুয়ে দিল। পকেট থেকে সেই মাটির বাঁশিটি বের করতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। বাঁশি থেকে একটা চন্দনের সুবাস ছড়িয়ে পড়ল চারিদিকে। মা ধীরে ধীরে চোখ মেললেন। তার চোখের সেই ঘোলাটে ভাব নেই, নেই কোনো পাগলামি। মা রতনের হাত চেপে ধরে অস্ফুট স্বরে বললেন, রতন, আমি স্বপ্ন দেখলাম তোর ঠাকুরদার শিকল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তিনি হাসছিলেন রতন, তিনি মুক্ত। গ্রামের বৃদ্ধির স্বীকারোক্তি। পরদিন সকালে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গগন দাদু রতনের কাছে এলেন। রতনের হাতের মাটির বাঁশিটি দেখে তিনি দুহাত কপালে উঠে গেলেন। গগন দাদু বললেন, রতন, তুই জানিস না তুই কি করেছিস? এই বাঁশিটা আসলে অভিশপ্ত সোনা ছিল না, এটা ছিল এই অঞ্চলের রক্ষা কবচ। তোর পূর্বপুরুষ রামরতন রায় যখন লোভের বশবর্তী হয়ে এটিকে সোনার মোড়কে বন্দি করে পাতালপুরীতে লুকিয়েছিলেন, তখন থেকে এই গ্রামে খরা, মহামারী আর অকাল মৃত্যু শুরু হয়। সোনা হলো মোহ আর মাটি হলো পরম সত্য। তুই আজ সেই মোহ ভেঙে সত্যকে ফিরে এনেছিস। 1 বছর কেটে গেছে। যেখানে অভিশপ্ত রাজপ্রাসাদ ছিল, রতন সেখানে গ্রামের মানুষের সহযোগিতা একটি পাঠশালা আর হাসপাতাল তৈরি করেছে। জমি খুঁড়তে গিয়ে অনেক সোনার মোহর পাওয়া গিয়েছিল, কিন্তু রতন তার একটুও ছোঁয়নি। সে সব বিলিয়ে দিয়েছে জনকল্যাণে। একদিন রাতে রতন তার বাগানে বসেছিল। হঠাৎ বাতাসের গতির সাথে একটা পরিচিত সুর ভেসে এলো, সেই বাঁশির সুর। রতন চমকে উঠল। তার ঘরের আলমারিতে রাখা সেই মাটির বাঁশিটি কি তবে নিজে নিজেই বাজছে? সে দৌড়ে ঘরে গিয়ে দেখল না, বাঁশিটি আগের মতোই নিথর পড়ে আছে। তাহলে সুরটা আসছে কোথা থেকে? রতন জানলার বাইরে তাকিয়ে দেখল সেই পুরনো ধ্বংসস্তূপের জায়গায় তৈরি করা নতুন পাঠশালার ছাদে একজন দীর্ঘকায় মানুষ বসে আছে। জ্যোৎস্নার আলোয় তার অবয়ব স্পষ্ট নয়, কিন্তু তার কাঁধের সেই পুরনো চাদরটা বাতাসে উঠছে। সুরেশ কাকা। রতন ঘর থেকে বেরিয়ে দৌড়ে সেখানে গেল, কিন্তু ছাদে কেউ নেই। শুধু সেখানে পড়ে আছে একটি তাজা নীল পদ্ম, যা কেবল সেই পাতালপুরি লেকে ফুটত। রতন বুঝতে পারল সুরেশ কাকা আসছেন। তিনি এই বংশের প্রহরীরূপে চিরকাল থেকে যাবেন, যতক্ষণ না এই বংশের কেউ আবার লোভের পথে পা বাড়ায়। প্রিয় লিসেনার, কেমন লাগলো রহস্যময় এই গল্পটি? এখন আমরা চলে যাব আমাদের আজকের একদম শেষ গল্পে। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। ডিসেম্বরের মাঝামাঝি যখন শীত আর চরম সীমায় পৌঁছায়, তখন আসে অমাবস্যা। নিশাবাস জংশনের রেলকর্মী অয়ন, নামটি তার এই স্টেশনের একঘেয়ে জীবনের একমাত্র কৌতূহলের প্রতীক। সে জানে এই রাতটি আর 10টা রাতের মতো নয়। স্টেশন মাস্টার বিশ্বনাথ বাবুর বহু নিষেধাজ্ঞা সত্ত্বেও অয়ন সেদিন রাতে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। চারপাশে কুয়াশা এমন ঘন যেন প্রকৃতির সমস্ত শব্দ শুষে নিয়েছে।
ঘড়ি কাটা তখন যখন 2:15 ছুঁয়েছে, তখন দূরে একটি ক্ষীণ গুঞ্জন ভেসে এলো, অনেকটা গভীর নলকূপের ভেতরের জলের শব্দের মতো, অথবা কোনো প্রাচীন ধাতব বস্তু তীব্র গতিতে ঘষা খাওয়ার মতো। অয়ন বুঝতে পারল সে আসছে। শব্দটি যত কাছে এলো ততই তীব্র হতে থাকলো। সেই শীতলতা যা কেবল আবহাওয়া নয়, বরং যেন অন্য কোনো জগতের হিম। 2:25 কুয়াশা ভেদ করে দৃশ্যমান হলো সে ট্রেন, পুরনো মডেলের একটি যাত্রীবাহী ইঞ্জিন এবং কয়েকটি কাঠের কামরা, যা রং চটে গিয়ে ধূসর। ট্রেনের প্রতিটি জানলা থেকে একটি নীলচে ফ্যাকাশে আলো ঠিকরে বেরোচ্ছে, যা কুয়াশাকে আরও ভৌতিক করে তুলছে। ট্রেনটি প্ল্যাটফর্মের পাশ দিয়ে বৈদ্যুৎ গতিতে ছুটে চলল। ট্রেনের বাতাসের ধাক্কায় কুয়াশা সরে গেল এক মুহূর্তের জন্য, আর সেই এক মুহূর্তেই অয়ন স্তম্ভিত হয়ে দেখল সব কামরা ফাঁকা, সম্পূর্ণ জনমানব শূন্য। কোথাও একটি হাত বা অবয়ব দেখা যাচ্ছে না। ইঞ্জিন থেকে কোনো শব্দ আসছে না, কেবল চাকার সঙ্গে লাইনের ঘর্ষণের সেই প্রাচীন করুণ শব্দ। অয়ন দ্রুত চোখ ঘোরালো, আর ঠিক তখনই ট্রেনটির শেষ কামরাটিতে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কামরাটির কাচের ওপরে জমাট কুয়াশা, কিন্তু সেই কুয়াশার আস্তরণের মধ্য দিয়ে ভেতরের দিকে ঘোলাটে একটি অবয়ব স্পষ্ট হলো। একটি তরুণীর মুখ। সে মুখটি ছিল ভয়, যন্ত্রণা এবং অসম্ভবত মুক্তির জন্য আকুতিতে ভরা। তার চোখ দুটি স্থির, অস্বাভাবিক বড়, আর সেই দৃষ্টি সরাসরি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে নিবদ্ধ। সবচেয়ে ভয়ের বিষয়, অয়ন দেখল কাচের ওপর তার বাম হাতের 5টি আঙ্গুলের ছাপ লেগে আছে, যেন কেউ বাঁচার শেষ চেষ্টায় কাচটিকে ধরেছিল। ট্রেনটি নিমিষে কুয়াশার অন্ধকারে মিশে গেল। কেবল সে ঘোলাটে মুখের এবং তার গভীর অতৃপ্ত দৃষ্টির একটি স্থায়ী ছাপ রেখে গেল অয়নের মনে। পরদিন পুরনো ফাইল ঘেটে অয়ন জানতে পারল 50 বছর আগের ট্রেন দুর্ঘটনার কথা, যেখানে শেষ কামরার সব যাত্রীর মৃত্যু হয়েছিল। তবে অয়ন এবার বুঝতে পারল ট্রেনটি কেবল তার গন্তব্যে পৌঁছানোর জন্য চলছে না। সে এই অন্ধকার রাতে এই পরিত্যক্ত স্টেশনের পাশে দাঁড়িয়ে অনুভব করল এই গল্পটি কেবল ট্রেন আর ভূতের নয়। এই গল্পটি আসলে তার নিজের কৌতূহল আর সেই অতৃপ্ত আত্মার মধ্যে তৈরি হওয়া এক অলৌকিক সংযোগের। অয়ন এখন জানে পরের আমাবস্যা রাতে সেই নীলচে আলো এবং সেই ঘোলাটে চোখজোড়া তার জন্য আবার অপেক্ষা করবে, এবং সে জানে সে আবার সেখানে যাবে। পরের অমাবস্যা আস্তে আস্তে অয়নের মধ্যে এক আমূল পরিবর্তন ঘটে গেল। দিনের আলোয় তাকে দেখে মনে হতো সে জেগে আছে, কিন্তু আসলে সে যেন কোনো এক ঘোরগ্রস্ত ঘোরের মধ্যে বাস করছে। বিশ্বনাথ বাবু তার এই পরিবর্তন লক্ষ্য করে বারবার সতর্ক করেছিলেন, অয়ন আগুনের সাথে খেলো না। ওই ট্রেন কোনো সাধারণ অতৃপ্ত আত্মা নয়, ওটা একটা ফাঁদ। কিন্তু অয়ন তখন অন্য ভুবনে। সেই তরুণীর নীলচে আর্ত দৃষ্টি তাকে প্রতি মুহূর্তে ডাকছিল। অবশেষে সেই রাত এলো। ডিসেম্বরের চেয়েও গভীর কুয়াশায় ঢাকা জানুয়ারির আমাবস্যা। ঘড়িতে তখন 2:20। অয়ন প্ল্যাটফর্মের সেই একই জায়গায় দাঁড়িয়ে। এবার তার হাতে কোনো টর্চ নেই, কারণ সে জানে ওই আলোতে তাকে তার টর্চের প্রয়োজন নেই। ঠিক 2:25 কুয়াশার বুক চিরে সে প্রাচীন ধাতব ঘর্ষণের শব্দে এগিয়ে এলো। শীতলতা এবার অয়নের হাড়ের ভেতরে পর্যন্ত কামড় বসালো। নীলচে আলোয় উদ্ভাসিত কাঠের কামরাগুলো বিদ্যুৎ গতিতে প্ল্যাটফর্ম পার হতে লাগলো। অয়নের চোখ স্থির হয়ে আছে শেষ কামরাটার দিকে। ট্রেনটির কাছে আসতে তার গতি অবিশ্বাস্যভাবে কমে গেল। গতবার যা বিদ্যুৎ গতিতে বয়ে গিয়েছিল, এবার তা যেন অয়নের জন্যই ধীর হয়ে এলো। শেষ কামরাটি অয়নের একদম সামনে এসে প্রায় থমকে দাঁড়ালো। কুয়াশাচ্ছন্ন কাছের ওপারে সে একই তরুণী। তার চোখজোড়া আজ আরও বড়, আরও আর্ত, কিন্তু এবার একটি পার্থক্য আছে। গতবার সে কেবল তাকিয়েছিল, এবার সে তার বাম হাতটি ধীরে ধীরে কাচের ওপর থেকে তুলে নিল। যেখানে 5টি আঙ্গুলের ছাপ ছিল, সেখানে একটি স্পষ্ট ফাটল দেখা দিল। তার অন্য হাতটি ধীরে ধীরে দরজার হাতলের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনটি পুরোপুরি থামেনি, কিন্তু তার গতি এতটাই কমে যে অয়ন চাইলে লাফ দিয়ে হাতলটা ধরতে পারে। তরুণীর ঠোঁট দুটো নড়ছে, কোনো শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু তার চোখের ভাষায় স্পষ্ট, আমাকে মুক্ত করো, নয়তো আমাকে সঙ্গী করো। স্টেশনের দিক থেকে বিশ্বনাথ বাবুর চিৎকার ভেসে আসছে। অয়ন পেছনে সরে আসো, ওদিকে যেও না। কিন্তু অয়ন যেন কোনো অদৃশ্য সুতোয় টানা পুতুল, তার পা দুটো সক্রিয়ভাবে ট্রেনের কামরার দিকে এগিয়ে যাচ্ছে। সে তার হাত বাড়িয়ে দিল সে কামরার হাতলের দিকে। ঠিক তখনই ট্রেনের ইঞ্জিন থেকে এক ভয়াবহ তীব্র তীক্ষ্ণ বাঁশির শব্দ শোনা গেল, যা গত 50 বছরে কেউ শোনেনি। সে শব্দে কুয়াশা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল।
অয়নের হাত কামরার হাতলে স্পর্শ করলো। অয়নের হাত যখন সে কামরার শীতল হাতটে স্পর্শ করলো, মনে হলো তার শরীরে সমস্ত উষ্ণতা মুহূর্তে শুষে নিল লোহাটা। স্টেশনে দাঁড়িয়ে থাকা বিশ্বনাথ বাবুর আর্তনাদ কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। অয়নের কানে পৌঁছালো না। এক তীব্র টানে অয়ন নিজেকে ট্রেনের পাদানিতে তুলে নিল। সে ভেতরে পা রাখা মাত্রই কামরার ভারী কাঠের দরজাটা কোনো অদৃশ্য শক্তির ধাক্কায় ধরার শব্দে বন্ধ হয়ে গেল। বাইরে থেকে কামরাটি যেন জরাজীর্ণ মনে হচ্ছিল, ভেতরে তার উল্টো। কামরাটি রাজকীয় সাজে সজ্জিত, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই। ম্লান নীলচে আলোয় দেয়ালের আয়নাগুলো ঝিকঝিক করছে। অয়ন অবাক হয়ে দেখল ট্রেনের মাঝে মেঝের কার্পেটটা রক্তবর্ণ, আর কামরার বাতাস এতটাই ভারী যে দম নিতে কষ্ট হচ্ছে। অয়ন টাল সামলাতে না পেরে পাশের একটি সিট ধরল। সিটটি বরফের মতো ঠান্ডা। সে সামনে তাকাতেই দেখল সেই তরুণীটি দাঁড়িয়ে আছে। তার পরনে সেই আগের নীল শাড়ি, কিন্তু এবার তার ঠোঁটে এক অদ্ভুত ভীষণ হাসি। তরুণীটি ধীর গলায় বলল, তুমি এলে ঠিক 50 বছর পর। কেউ এই কামরার দরজা খুলল। অয়ন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে তুমি? আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তরুণীটি জানলার বাইরে আঙ্গুল নির্দেশ করল। অয়ন জানলার বাইরে তাকিয়ে আটকে উঠল। প্ল্যাটফর্ম বা চেনে স্টেশন উধাও হয়ে গেছে। ট্রেনের জানলা দিয়ে এখন দেখা যাচ্ছে কেবল ধোঁয়াটা এক ধূসর প্রান্তরে, যেখানে কোনো গাছ নেই, কোনো আকাশ নেই, শুধু অন্তহীন কুয়াশা। তরুণীটিকে আবার বলল, এই ট্রেন কোথাও যায় না অয়ন। এই ট্রেনের কাজ হলো স্মৃতি বেয়ে বেড়ানো। তুমি আমার স্মৃতিতে ঢুকে পড়েছ। এখন থেকে তুমিও এই ট্রেনের শেষ কামরার যাত্রী। ঠিক তখনই অয়ন লক্ষ্য করলো কামরার অন্যান্য সিটে আবছা অবয়ব ফুটে উঠেছে, যেন অনেকগুলো ছায়া মানুষ সেখানে বসে আছে। সবার নজর অয়নের দিকে। অয়ন বুঝতে পারল সে কোনো ফাঁদে পা দিয়েছে। বিশ্বনাথ বাবুর সতর্কবাণী তার কানে বাজতে লাগলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অয়ন পকেট থেকে তার ঘড়িটা বের করলো। ঘড়ি কাটা 2:25 এর স্থির হয়ে আছে, অর্থাৎ সে এমন এক জগতে ঢুকে পড়েছে যেখানে সময় থমকে গেছে। কামরার ভেতরটা ক্রমশ আরও হিমশীতল হয়ে আসছে। অয়নের মনে হলো তার নিঃশ্বাসগুলো বাতাসের সাদা ধোঁয়ার মতো মিশে যাচ্ছে। সে নীল শাড়ি পরা তরুণীটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কোনো মহাকাব্যিক শোকের প্রতিচ্ছবি। অয়ন চারপাশের ছায়া মানুষগুলোর দিকে তাকাতে সাহস পাচ্ছিল না, কিন্তু এক অমোঘ আকর্ষণে তার চোখ গেল কামরার একেবারে কোণার সিটটিতে। সেখানে বসে থাকা অবয়বটি অন্যদের মতো অস্পষ্ট নয়। ম্লান নীল আলোয় সে মুখটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। অয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। আর্তনাদ করতে গিয়েও তার গলা দিয়ে কোনো স্বর ফুটল না। কোনায় বসে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, তার নিজের ছোটবেলায় হারিয়ে যাওয়া বড় ভাই অরণ্য। অরণ্য ঠিক তেমনটি আছে যেমনটি 20 বছর আগে মেলায় হারিয়ে যাওয়ার দিন ছিল। পরনে সেই পুরনো লাল ডোরাকাটা শার্ট, হাতে একটা খেলনা ট্রেন। অরণ্য তার নির্জীব চোখ দিয়ে অয়নের দিকে তাকালো। তার চোখে মুখে কোনো হাসি নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। অয়ন অস্ফুট স্বরে বলল, অরণ্যদা, তুমি এখানে? মা তো এখনো তোমার জন্য অপেক্ষা করতে থাকে। অরণ্য কোনো কথা বলল না, শুধু তার ডান হাতটা জানলার দিকে তুলল। অয়ন দেখল অরণ্যের কবজিতেও একটা পুরনো ঘড়ি, ঠিক অয়নের ঘড়িটার মতোই, আর সে ঘড়ির কাঁটাও 2:25 এসে থমকে আছে। নীল শাড়ি পরা তরুণীটি অয়নের কাছে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর এখন বাতাসের শোষো শব্দের মতো শোনালো, ও আর ফিরবে না অয়ন। ও এই ট্রেনের স্মৃতিতে বন্দী, যারা সময়ের গোলকধাতে হারিয়ে যায়, ট্রেন তাদের কুড়িয়ে নেয়। আজ তুমিও সেই তালিকায় নাম লেখালে। অয়ন বুঝল এই কামরাটি আসলে মৃত স্মৃতির এক কারাগার। অরণ্য চোখে সে দেখতে পেল এক অদ্ভুত সংকেত। অরণ্য যেন হাত দিয়ে ট্রেনের কার্পেটের নিচের একটা অংশ দেখাচ্ছে। সেখানে কাঠের পাটাতনে কিছু একটা খোদাই করা আছে। ঠিক সেই মুহূর্তে ট্রেনের গতি তীব্র বেগে বেড়ে গেল। ট্রেনের কামরাটি দুলতে শুরু করল এবং সেই ছায়া মানুষগুলো এবার তাদের সিট ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতে শুরু করেছে। তারা অয়নের দিকে হাত বাড়িয়ে ধীর পায়ে এগিয়ে আসছে, সংকেত এবং চাবির সন্ধান। ছায়া মানুষগুলোর শীতল নিঃশ্বাস অয়নের ঘাড়ের উপর এসে পড়ছে। তাদের দীর্ঘ শীর্ণ হাতগুলো প্রায় ছুঁয়ে ফেলেছে তাকে, আর এক মুহূর্ত নষ্ট করার সময় নেই। অয়ন জানে একবার তারা ধরে ফেললে অনন্তকালের জন্য সেই হিমশীতল কামরায় বন্দী হয়ে যাবে, ঠিক তার ভাই অরণ্যের মতো। নীল শাড়ি পরা তরুণীটি অট্টহাসি হেসে উঠল। তার হাসিটা যেন কাঁচ ভাঙার শব্দের মতো তীক্ষ্ণ। পালাতে পারবে না অয়ন, এই ট্রেন কেবল নয়, কিছু ফেরায় না।
কিন্তু অয়ন তার দিকে তাকালো না। সে শেষবারের মতো তার ভাইয়ের দিকে তাকালো। অরণ্যর চোখ শূন্যতা থাকলেও সেই শূন্যতার গভীরে ছিল এক দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি। অয়ন ঝুঁকে পড়ল। ট্রেনের তীব্র ঝাঁকুনির মাঝেও সে কোনো মতে হাঁটু গেড়ে বসল। ছায়া মানুষগুলো আর মাত্র কয়েক ফুট দূরে। অয়ন সর্বশক্তি দিয়ে সেই নির্দিষ্ট জায়গাটির কার্পেট খামচে ধরল যেখানে অরণ্য সংকেত দিয়েছিল। পাটাতন উন্মুক্ত হলো। কার্পেটটি পুরনো, স্যাঁতসেঁতে এবং ভারী। এক টানে কার্পেটের একটা অংশ তুলে ফেলতেই নিচের কাঠের পাটাতন উন্মুক্ত হলো। আর সেখানে যা দেখল তাতে অয়নের শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। কাঠের পাতাটনে কোনো চাবি ছিল না, ছিল না কোনো খোদাই করা নকশা, বরং সেখানে ধাতব অক্ষরে কিছু সংখ্যা খোদাই করা ছিল যা একটা সময়ের ইঙ্গিত দিচ্ছিল। ঠিক তার নিচে একটি ছোট গর্তের মতো। বলা যায় গর্তের মধ্যে অয়ন একটা পুরনো মরচে ধরা রেল ইঞ্জিনের প্রতীক দেখতে পেল। প্রতীকটি দেখতে অনেকটা সেই খেলনার ট্রেনের মতো যা অরণ্য হারিয়ে যাওয়ার দিন ধরেছিল। সেটি ধরে টান দিতেই একটা লম্বা সরু পিতলের চাবি বেরিয়ে এলো। ছায়া মানুষগুলো তখন প্রায় অয়নের ওপর ঝাঁপিয়ে পড়েছে। নীল শাড়ি পরা তরুণীটি হিসহিস করে উঠল, না তুমি পারবে না। চাবিটা হাতে নিয়ে অয়ন উঠে দাঁড়ালো। সে নিশ্চিত এই চাবিটা হয়তো এই কামরার নয়, বরং এই গোটা ট্রেনেরই কোনো রহস্যময় দরজা বা যন্ত্রের। কিন্তু সে দরজাটা বা যন্ত্রটি কোথায়? অয়ন যখন চারপাশের পাগলের মতো কোনো তালা বা চাবির ছিদ্র খুঁজছে, তখনই তার দৃষ্টি গেল পেছনের কামরার দরজার দিকে। সে দরজায় ঝুলছে একটা পুরনো ভারী তালা যা এতক্ষণ তার নজর এড়িয়ে গিয়েছিল। অয়ন এক মুহূর্ত দেরি করল না। ছায়া মানুষগুলোর শীতল মৃত চোখগুলো তার দিকে তাকিয়ে আছে, আর নীল শাড়ি পরা তরুণীর কাঁচ ভাঙা হাসি যেন তার কানের পর্দায় আঘাত করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সময়ের রহস্যের ভেদ করার চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যু। তার একমাত্র লক্ষ্য এখন এই কামরা থেকে বেরোনো, যেখানে তার ভাইয়ের আত্মা হয়তো চিরতরে বন্দী হতে চলেছে। তাৎক্ষণিক মুক্তি। অয়নের হাতে থাকা পিতলের চাবিটি শক্ত করে চেপে ধরল। চাবিটির ঠান্ডা স্পর্শ তাকে কিছুটা বাস্তব জগতে ফিরিয়ে আনলো। সে প্রায় দৌড়ে পৌঁছার পেছনের কামরার দরজার দিকে গেল। সেখানে বিশাল আকারের মরচে ধরা একটা তালা ঝুলছিল যা এতক্ষণ সে খেয়াল করেনি। তালাটির নকশা এবং চাবির নকশা হুবহু এক। ছায়া মানুষগুলো এবার তার দিকে তীব্র গতিতে এগিয়ে এলো, যেন তারা বুঝতে পেরেছে অয়ন কি করতে চলেছে। না তুমি পারবে না, এই দরজা কেবল বাইরের থেকে খোলে, তরুণীটি চিৎকার করে বলল। কিন্তু অয়ন তার কথায় কান দিল না। সে কাঁপতে থাকা হাতে চাবিটি তালায় ফুটোয় ঢুকিয়ে দিল। চাবিটি অবলীলায় ভেতরে ঢুকেও গেল। এরপর সে সর্বশক্তি দিয়ে চাবিটি ঘোরালো। ক্ল্যাক, একটি বিকট শব্দ করে তালাটি খুলে গেল। কিন্তু তালা খোলার শব্দটা যেন স্বাভাবিক ছিল না। মনে হলো বহু বছরের নীরবতা ভেঙে বেরিয়ে আসা কোনো চাপা আর্তনাদ। অয়ন তালাটি দরজার লক থেকে সরিয়ে সবেমাত্র দরজা খোলার জন্য হাত বাড়িয়েছে, ঠিক তখনই ঘটে গেল এক চরম ঘটনা। কামরার ভিতরে থাকা প্রতিটি আলো হঠাৎ করে নিভে গেল। ট্রেনটি তখন কুয়াশার মধ্য দিয়ে তীব্র বেগে ছুটে চলেছে। তার শব্দ যেন হাজারো কান্নার প্রতিধ্বনি। সম্পূর্ণ কামরা ডুবে গেল অন্ধকারে। শুধু বাইরে থেকে আসা আবছা হিমশীতল নীলাভ আলোয় অয়নের চারপাশটা সামান্য দৃশ্যমান। এই চরম অন্ধকারে ছায়া মানুষগুলো যেন আরও শক্তিশালী হয়ে উঠল। তাদের আকারগুলো হঠাৎ করেই বিকট এক এবং আরও বেশি অশরীর হয়ে গেল। তাদের শীতল নিঃশ্বাস অয়নের পিঠে স্পষ্ট অনুভব হলো। ঠিক সেই মুহূর্তে তার ভাই অরণ্যর নিষ্প্রাণ মুখটি হঠাৎ করে সজীব হয়ে উঠল। এক পলকের জন্য অরণ্যর চোখ থেকে সে শূন্যতা উধাও হলো। তার বদলে জ্বলে উঠল গভীর সতর্কতার এক শিখা। অরণ্য, যার শরীর স্থির ছিল, সে শুধু ঠোঁট নেড়ে ফিসফিস করে কিছু বলল। আয়না, চাবি, শেষ কামরা, 307। অরণ্যর মুখটা আবার নিষ্প্রাণ হয়ে গেল। অয়ন বুঝতে পারল এই কামরা থেকে বেরিয়ে যাওয়া হয়তো সমাধান নয়, এটা হয়তো ফাঁদ। অয়নের সিদ্ধান্ত। অয়ন তখন দরজার লক থেকে তালাটি সরিয়েছে, কিন্তু দরজাটি তখনও খোলেনি। তার হাতে পিতলের চাবি, দরজার উপরে নতুন রহস্যর হাতছানি, আর এই কামরার পেছনেও তার ভাই। অয়ন তার ভাইয়ের শেষ সংকেতটিকে গুরুত্ব দিল। তার মনে হলো অরণ্য শেষ বাক্য চাবি, শেষ কামরা নয়, একটি জীবনদানকারী সাবধানবাণী। তার হাতে এখনও পিতলের চাবিটি শক্তভাবে ধরা। ছায়া মানুষগুলো তখন প্রায় তার উপরে ঝাঁপিয়ে পড়ার মুখে। তাদের বিকট আকার এবং হিমশীতল উপস্থিতি অয়নকে ঠান্ডা করে দিচ্ছিল। নীল শাড়ির তরুণীটি বিকৃত হেসে
এগিয়ে আসছে। অয়ন দ্রুত দরজার দিকে পিঠ দিয়ে ছায়া মানুষগুলোর আক্রমণ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। সে আর এক মুহূর্ত নষ্ট না করে তার চারপাশে ট্রেনের কামরার ভেতরে অরণ্যর বলা সেই 0307 সংখ্যাটি খুঁজতে লাগলো। চরম মুহূর্ত। চারপাশে তীব্র অন্ধকার, কেবল বাইরে থেকে আসা আবছা নীল আলোয় কিছু জিনিস সামান্য দৃশ্যমান। অয়ন চোখ শুরু করে দেখল কামরার ভেতরে প্রবেশ পথের উপরে একটি পুরনো দিনের ঘড়ি টাঙানো ছিল। সেটি এতক্ষণ কাজ করছিল না। অয়ন কাঁপা গলায় বিড়বিড় করে বলল, সময় দেখো 307। ঘড়িটির দিকে দৃষ্টি যেতেই তার দম আটকে গেল। ঘড়িটির কাঁটে স্থির হয়ে আছে 3:07। ছায়া মানুষগুলো চিৎকার করে তার দিকে ছুটে আসছে। তরুণীটি এখন অয়নের মাত্র হাতখানেক দূরে। ফাঁদ, ওই ঘড়িটা একটা ফাঁদ। তরুণীটি হিস করে বলল। অয়ন এবার চাবি হাতে সোজা ঘড়িটির দিকে তাকালো। ঘড়িটি ঠিক নিচে একটি ছোট ফুটো ছিল, যা দেখে ঠিক তার হাতে থাকা পিতলের চাবিটির মতো। সে দেরি না করে সর্বশক্তি দিয়ে ঘড়িটির নিচের ফুটোতে চাবিটা দিল। চাবিটি ভেতরে ঢুকতেই একটি যান্ত্রিক শব্দ হলো। সঙ্গে সঙ্গে কামরার প্রতিটি নিভে যাওয়া আলো আবার তীব্র বেগে জ্বলে উঠল। কিন্তু কি, আলো জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই ছায়া মানুষগুলো আর্তনাদ করে ধোয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। নীল শাড়ির তরুণীটি, যার হাসি এতক্ষণ কাঁচ ভাঙার মতো শোনাচ্ছিল, তার মুখ এবার আতঙ্কে বিকৃত হয়ে গেল। না না, এটা আমাদের আসল কামরা নয়, এটা তোমার ভাই স্মৃতি। তুমি ভুল জায়গায় তালা দিলে। তরুণীটি চিৎকার করতে করতে ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই বন্ধ হয়ে যাওয়া ট্রেনের কামরার দরজাটি বিকট শব্দে খুলে গেল। বাইরের কুয়াশার রাত তখন একই রকম, কিন্তু কামরার ভেতরের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। আলো জ্বলে ওঠার পর অয়ন দেখল সে আর সে পুরনো মরচে ধরা কামরায় নেই। সে রয়েছে একটি সাধারণ স্লিপার কোচের কামরায়, যেখানে তার ভাই অরণ্যর শরীরটা এখনও শুয়ে আছে। কিন্তু অরণ্যর মুখ এখন শান্ত, নিষ্প্রাণ নয়। অয়নের হাতে চাবিটি এখন সেই ঘড়ির ফুটোয় লক হয়ে গেছে। ঘড়িটি থেকে আসা একটি মৃদু স্পন্দন পুরো কামরায় ছড়িয়ে পড়ল। অয়ন দ্রুত অরণ্যর দিকে ছুটে গেল। অরণ্য, অরণ্য। অয়ন তার ভাইকে ধরে ঝাঁকাতে লাগলো। একটু পরে অরণ্য চোখ খুলল। তার চোখ এখন স্বচ্ছ, শূন্যতা নেই। অয়ন, কি হলো? আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? অরণ্য ফিসফিস করে বলল। অয়ন তাকে জড়িয়ে ধরল। আমরা ট্রেনের ভেতরে, এখন ঠিক আছি। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি একটি স্টেশনে এসে তীব্র ব্রেকের শব্দে দাঁড়ালো। বাইরে পরিষ্কার দিনের আলো, কুয়াশা নেই, অন্ধকার নেই, শুধু লেখা আছে কল্যাণী সীমান্ত স্টেশন। এটি তাদের গন্তব্যের আগের স্টেশন। অয়ন জানলার বাইরে তাকালো। চারিদিকে খুবই সুন্দর একটি আবহাওয়া দেখা যাচ্ছে। নেই কোনো কুয়াশা, অন্ধকারও তেমন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। এই দিনের আলোয় ট্রেনের সেই শেষ কামরাটি, যেখানে অরণ্যকে সে খুঁজে পেয়েছিল, তা যেন ছিল না। কামরাটি সম্পূর্ণ খালি। তার মানে সে আসলে প্রবেশ করেছিল অরণ্য স্মৃতিতে, আর সেই ঘড়িটি ছিল সেই স্মৃতি থেকে বেরোনোর পথ। চল অরণ্য, আমরা নেমে পড়ি, অয়ন বলল। সে বুঝতে পারল এই ট্রেনের শেষ কামরার রহস্য এখনও গভীর, কিন্তু আপাতত তারা মুক্ত। পিতলের চাবিটি আর ঘড়িটি, যা এখন 3:07 স্থির হয়ে আছে, তারা সে ভয়ঙ্কর রাতের নীরব সাক্ষী হয়ে রইল। তারা দুই ভাই ট্রেন থেকে নামল। স্টেশন চত্বরে ভিড়, কোলাহল আর দিনের আলোয় ভূতুরে ট্রেনের আতঙ্ক যেন অনেকটাই ফিকে হয়ে গেল। তবে অয়নের মনে গেঁথে রইল সেই হিমশীতল স্পর্শ, নীল শাড়ির হাসি আর পিতলের চাবি রহস্য। প্রিয় লিসেনার, আজকে কেমন লাগলো আজকে 3টা গল্প? সামনে নিয়ে আসবো নতুন বড় গল্প। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।